শুরু করি আসলে। আমরা গতকাল দেখছিলাম যে আসলে মিনের সঙ্গে কেন স্ট্যান্ডার্ড এরর অফ মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জরুরি, এই বিষয়টা নিয়ে আমরা গতকাল শুধুমাত্র কথাবার্তা হয়েছে। আজকে আসলে আমরা দেখবো যে কিভাবে আসলে ডাটা কালেকশন করার পরে এই ডাটাগুলো কিভাবে সাজাইতে হয়, বা আমরা টেবিল কিভাবে বানানোর প্রথম ধাপটা হলো ডাটাগুলো সাজানো। সেই ডাটাগুলো আমরা কিভাবে আসলে সাজাবো। আমরা জানি যে তোমরা যখন ডাটা নিবা, হয়তো অনেকে রিসার্চ করো নেই, রিসার্চ করার সময় ডাটা নেওয়ার সময় ফিল্ডে যাবা, যাওয়ার পরে দেখবা যে ট্রিটমেন্ট থাকে, রেপ্লিকেশন থাকে, প্রতিটা প্লটে আমরা অনেক সময় ট্যাগ করা হয় যে ট্রিটমেন্ট অন, রেপ্লিকেশন অন। এই প্লটে যায় তুমি হয়তো 5টা গাছের ডাটা মাপবা, বা একটা প্লটে হয়তো একটা জিনিস এই ডাটা নিবা, নিয়ে ওটা কাগজে নোট করবা, পরে আরেকটা প্লটে যাবা, সেখানকার ডাটা একই ডাটা সেখানকার নিয়ে আবার কাগজে নোট করবা। এগুলোকে একেবারে র ডাটা বলা হয়, এবং রিসার্চের ক্ষেত্রে এই ডাটাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এখন মডার্ন যুগে এসে অনেকে খুব স্মার্ট হয়ে গেছি, যে মোবাইল ফোন নিয়ে যায়, যে দেখা গেল যে ডাটা কালেকশন করতেছি, মোবাইলে টাইপ করতেছি সাথে সাথে। এটা আসলে খুব বাজে প্র্যাকটিস এবং ব্যাড প্র্যাকটিস। এটা কেন, এটা হয়তো বা একটু কারণটা হলো যে আমরা যে ডাটাগুলো নেই, তুমি যখন মোবাইলে কোনো কিছু এন্ট্রি করবা, এটা যে কোনো কারণে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা তুমি নিজেই হয়তো বা মনের ভুলে রিরাইট করতে পারো, যেটার কোনো মানে ভ্যালিডিটি নাই। তুমি যদি লিখলা 1.5, এখন পরে এক সময় লিখবে 1.8, এখন কোনটা আসলে কারেক্ট আমরা বুঝতেই পারবো না, যেখানে 1.5 ছিল। কিন্তু তোমরা যখন হার্ড কপিতে যেটা লিখবা, এটা যদি কাটাকাটিও করো, এটা একটা প্রমাণ থেকে যাবে যেটা 2বার বা 3বার মাপা হয়ে গেছিল। তো যার কারণে যদি কোনো কারণে রিসার্চ এথিক্স বলে একটা কথা আছে আসলে, যেটা আমরা নর্মালি আমরা কখনো এটা নিয়ে কেউ ধারণাই রাখি না বা করিও না, এটাও এক ধরনের ক্রাইম। আমাদের রিসার্চের ক্ষেত্রে একটা ক্রাইম যে তুমি ডাটা যদি ম্যানিপুলেট করো, যে তোমার পাইছো এক ডাটা, এটাকে বানাইলে ইচ্ছা মতো আরেকটা, অথবা তুমি ডাটা ম্যানিপুলেট করলে না, তোমার ডাটা সবই ঠিক আছে, তুমি কোনো কারণে যদি তোমার থিসিস বা তোমার রিসার্চ নিয়ে কেউ কমপ্লেইন করে, যে তুমি একটা রিসার্চ পাবলিকেশন করলা, করার পরে আরেক দেশ বা অন্য একজন কলিগ, যে কোনো একজন বললো যে এই ডাটাটা সমস্যা আছে বা এই রিসার্চের সমস্যা আছে, তাকে তখন একটা ইনভেস্টিগেশন হলো, তখন তোমাকে প্রুফ চাইবে যে তুমি যে কাজটা করছো তার প্রমাণ কি। এই প্রমাণ যদি তুমি দেখাও যে আমার মোবাইলে ডাটা রেকর্ড করা আছে, এটা হবে না। যদি বলো আমার কম্পিউটারে ডাটা আছে, এটা হবে না, তোমাকে দেখাইতে হবে একেবারে সে হার্ড কপি। কারণ কম্পিউটারে ডাটা ইউ ক্যান প্রডিউস ইট, মোবাইলে ডাটা ইউ ক্যান প্রডিউস ইট, কিন্তু তোমার হার্ড কপি যদি তোমার থাকে, যেখানে তুমি ডাটা কালেকশন করছো, এটা রিরাইট কাটা সেটা যাই হোক, যত কিছুই থাক না কেন, এটা একেবারে অরিজিনাল প্রুফ হিসেবে কাজ করে। তবে হ্যাঁ, স্মার্টফোনের ব্যবহার যে করা যাবে না তা না, আমরা যদি ডাটা ভিডিও করে রাখি বা প্রোটের ছবি উঠায় রাখি, যে তুমি একটা ডাটা নিচ্ছ বা কোনো একটা জিনিস ভিডিও করে রাখতেছে ডকুমেন্টেশনের জন্য, দিস ইজ ফাইন, কিন্তু আমাদের ডাটা শিটটা নর্মালি আমাদের হার্ড কপিতেই হওয়া উচিত। এই জন্য আমরা অনেক সময় বলা হয় যে ল্যাবে কাজ করতে গেলে বা ফিল্ডে কাজ করতে গেলে একটা রেজিস্টার খাতা কিনে রেগুলার কোন দিন কি করতেছো, হোক না ছোটখাটো যত কাজই হোক, এটা রেকর্ড রাখা যায়, ডেট লিখে তার পাশে রেকর্ড রাখা যে আজকে এই কাজটুকু করা হলো। এটা একেবারেই জেনুইন প্রুফ, কোনো পৃথিবীর সব জায়গাতেই এটা একেবারে 100% প্রুফ হিসেবে গ্রহণযোগ্য হয় আর কি। যার কারণে আমাদের ডাটা নেওয়ার ক্ষেত্রে সবসময় এটা করা উচিত যে আমাদের আসলে হার্ড কপিতে আমাদের ডকুমেন্ট রাখা উচিত। যাই হোক, আমরা যদি ডকুমেন্ট আমরা হার্ড কপিতে রাখলাম, ধরে নিলাম যে হ্যাঁ আমরা কোনো অ্যানোমালির মতো নাই, তারপরে যদি আমরা ডাটাগুলো নেই, সেই ডাটাগুলো দেখতে খানিকটা এইরকম হওয়ার কথা। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে নিয়ে আসছি, যেহেতু এটা আমাদের মাস্টার্সে আসলে একটা ফাইনাল পরীক্ষার কোশ্চেনই, এটা যে আমার এই কোর্স যেটা করে সেখান থেকে আসলে দেখো যে এখানে একটা সিম্পল বলা হচ্ছে, এই রিসার্চার হ্যাজ কালেক্টেড দ্য ফলোইং র ডাটা অন নাম্বার অফ লিভস পার প্লান্ট, অর্গানাইজ দ্য ডাটা টু অ্যানালাইজ ইউজিং স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। তো আমরা এই ডাটাটা আসলে র ডাটাটা এক্স্যাক্টলি এরকম হতে পারে, যে এখানে দেখো ভ্যারাইটি 1, ভ্যারাইটি 2, ভ্যারাইটি 3, ভ্যারাইটি 4, চারটা ভ্যারাইটি আছে। এবং দেখো ট্রিটমেন্ট আছে T1 থেকে T5, 5টা ট্রিটমেন্ট আছে, রেপ্লিকেশন আছে 1, 2, 3, 4টা রেপ্লিকেশন আছে। তাহলে এই প্লটে যে 10টা লিভস আছে, সেটা হলো ট্রিটমেন্ট অন, রেপ্লিকেশন অন, ভ্যারাইটি অন, এই ডাটাটা। এটা এক্স্যাক্টলি আমাদের যখন আমরা ডাটা ফিল্ডে মাঠে যা ডাটা কালেকশন করবো, যে প্লট নম্বরে যাবো, ট্রিটমেন্ট অন, রেপ্লিকেশন অনে যাবো, যা পাতা কালেকশন করছি, কাউন্ট করার পরে পাবো হলো 10, পরের প্লটে রেপ্লিকেশন 2 তে গেলাম, ট্রিটমেন্ট অনের সেখানে 11। এরকম ভাবে ডাটাগুলো আমাদের কালেকশন করা হয়েছে। And করার পরে এই ডাটাগুলো আমরা আসলে, এটা আমাদের একেবারে র ডাটা, যেটা আমাদের বললাম যে তোমাদের এতে থাকবে রেজিস্টার বুক বা নোটবুকে বা ল্যাব বুকে। সেখান থেকে এই ডাটাগুলো আমাদের আসলে প্রসেস করার প্রথম কাজ হলো আসলে এটাকে কম্পিউটারে ঢুকানো বা এক্সেল ফাইলে ঢুকানো, যেটাকে আমরা রেডি টু প্রসেস, এটাকে আমরা ফরম্যাট করা বা ডাটা ভিজুয়ালাইজ করা, যে কোনো কারণে হোক না কেন, সবার আগে ডাটা এন্ট্রি করতে হবে আমাদের কম্পিউটারে। এটা আমরা কিভাবে করতে পারবো, এটা হলো একেবারে প্রিলিমিনারি ধাপ। এই কাজটা আসলে আমাদের করার জন্য আমাদের আগে আইডিয়া থাকতে হবে যে এখানে আসলে কি ধরনের ভেরিয়েবল আছে, ডাটাটা কিভাবে সাজাইতে পারবো আমরা। এখানে ডাটা আছে কয়টা ডাটা,
শুধুমাত্র একটা ডাটা, সেটা হলো লিভস পার প্লান্ট। এইরকম আরো অনেক ডাটা থাকতে পারে, ব্রাঞ্চ পার প্লান্ট, প্লান্ট হাইট, প্লান্ট ডায়ামিটার। অথবা এখানে যদি আমরা অন্য কোনো, যেহেতু আমার অন্য ফ্যাকাল্টির স্টুডেন্টরা আছে, কারো যদি এখানে হচ্ছে চারটা গরুর জাত বা চারটা মাছের জাত, এই চারটা মাছের জাতের ওয়েট হতে পারে যে হ্যাঁ ফিশ ফিশ ওয়েট বা ফিশ সাইজ, ফিশ লেন্থ, বডি ওয়েট হতে পারে হটসেভার। অথবা ধরো যে কন্ডিশনও হতে পারে যে হ্যাঁ আমরা এখানে একটা ক্যাপচার্ড কন্ডিশনে একটা ডাটা নিচ্ছি, আবার একটা ন্যাচারাল কন্ডিশনে ডাটা নিচ্ছি, তো অনেক ভেরিয়েশন আসলে আসতে পারে, এটা ডিপেন্ড করে রিসার্চের উপরে। এট দ্য এন্ড আমাদের কাছে এই ডাটাগুলো যদি আসে, এই ডাটাগুলো আমরা কিভাবে সাজাবো, সেটা হলো আমাদের প্রথম টাস্ক। এই ডাটা সাজানোর আগে আমাদের জানতে হবে যে এখানে আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। গতকাল আমরা একটু আলোচনা করছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো হতে পারে। এইখানে কি বলতে পারবো আমাকে যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এনিওয়ান, যে কোনো কেউ, তোমরা আনমিউট করে রাখো, আসলে মিউট করার কোনো দরকার নেই, কারণ কথা না বললে আসলে তোমরাও বুঝবা না ভালো, আমিও বুঝবো না যে তোমরা আসলে কিছু বুঝতেছো কিনা। এই ডাটাতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা বা কয়টা? স্যার একটাই তো লিভ পার লিভস পার প্লান্ট একটা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো হতে পারে? স্যার, ট্রিটমেন্ট আর হচ্ছে স্যার ভ্যারাইটি। ট্রিটমেন্ট আর হলো ভ্যারাইটি। ইভেন এখানে আরো একটা আছে, সেটা হলো রেপ্লিকেশন, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সুতরাং আমাদের প্রথম কাজ হলো আসলে আইডেন্টিফাই করা যে এখানে কি কি ভেরিয়েবল আছে যেগুলো ডিপেন্ড করে, আর কি কি আছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ড করে কি মানে যেটা চেঞ্জ হয়, ট্রিটমেন্টের উপর ভিত্তি করে যেটা চেঞ্জ হয় বা ভ্যারাইটির উপর ভিত্তি করে যেটা চেঞ্জ হয়। এখানে আমরা যদি বলি আসলে আমাদের ট্রিটমেন্ট এখানে দুইটা, টু ফ্যাক্টর, একটা হলো ভ্যারাইটি আর একটা হলো ওই যে T1 T2 T3, এটা যে কোনো কিছু হোক না কেন, হতে পারে ফার্টিলাইজার ডোজ, হইতে পারে পেস্টিসাইড ডোজ, হইতে পারে স্পেসিং, হটসোএভার। এই T1 যেহেতু এটা মেনশন করা নাই, যে কোনো ধরনের পাঁচটা ট্রিটমেন্ট আছে, সুতরাং ভ্যারাইটি একটা ট্রিটমেন্ট, ইটসেলফ একটা ফ্যাক্টর বা ট্রিটমেন্ট। আর একটা ট্রিটমেন্ট টু, যেটাকে আমরা T1 নামে এখানে ডিনোট করছি, এটা আর একটা ট্রিটমেন্ট। যদি আমরা বলি ফ্যাক্টর দুইটা, একটা হলো ভ্যারাইটি, একটা হলো ট্রিটমেন্ট, তাহলে এই দুটো ফ্যাক্টর। এবং ভ্যারাইটিতে আছে চারটা আর ট্রিটমেন্টে আছে পাঁচটা। তাহলে এটা হলো আমাদের প্রথম ফ্যাক্টর, মানে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভ্যারাইটি এবং ট্রিটমেন্ট। এরপরে হলো রেপ্লিকেশন। এই ডাটাগুলো আসলে আমরা এখন কিভাবে সাজাবো? এরকম ডাটা কারো কোনো সাজানোর অভিজ্ঞতা আছে কিনা এক্সেলে, বা এক্সেলে কখনো এরকম দেখছো কিনা? কেউ কি এটা সাজাতে পারবা? কথা বলো, না পারলে না পারবা, এটা তো না যে তোমাকে পারতে হবে, এটা কথা বলতে হবে। না স্যার। পারবা কেউ? আমি কিন্তু কালকেও বলছি কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমি নিজেই বিরক্ত হয়ে বুঝতে পারবো, কারণ এই ঢাকা এনে মানে শুধু শুধু মানে একা একা বক বক করে গেলে আসলে কখনোই এটা মানে ভালোও লাগে না, আর ইন্টারেক্টিভ স্যার হবে না। টেবিল করে বা স্যার ডাটা এন্ট্রি করার একটা কাজ ছিল স্যার, আন্ডার গ্রাজুয়েট আমার। হুম, মানে এটা কি তুমি করতে পারবা কিনা, তোমার কোনো স্যার এক্সপিরিয়েন্স আছে কিনা? মানে প্লাস্টিক, হুম। স্যার টেবিলে চাইলে স্যার করা সম্ভব হবে। স্যার ধরো ওয়ার্ড থেকে যে টেবিলটা করে ওটাতে। এটা তো আমরা টেবিলেই আছে, এতে ডাটাটা আসলে আমাদের রেডি টু অ্যানালাইজ না, এটাকে আমরা অ্যানালাইসিসের জন্য রেডি করতে হবে। এই হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো কি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কি, ভ্যারাইটি একটা, ট্রিটমেন্ট একটা, রেপ্লিকেশন একটা, তিনটা। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কোনটা? লিভস পার প্লান্ট। ওকে। এখন আমি আসলে তোমাদের যেটুকু দেখানো, তোমাদের এক্সেল ফাইল, তাহলে তো পুরোনো আগের ডাটা, আমরা একটা নতুন এক্সেল ফাইল যদি নেই, ব্ল্যাঙ্ক বুক একেবারে, এটার সাথে সবাই তো পরিচিত এক্সেল ফাইলের সাথে। জি স্যার। তোমরা সবাই আনমিউট করে রাখো তো, কারণ আসলে কথা না বললে আমি নিজেও কমফোর্ট ফিল করতেছি না, ফ্রাঙ্কলি। কারণ এটা আসলে খুব জরুরি, ইন্টারাক্টিভ না হলে এটা নর্মাল ক্লাসরুম না যে আমি গেলাম লেকচার দিয়ে আসলাম, সেক্ষেত্রে যে কোনো না। সুতরাং এখানে তোমাদের জন্য জরুরি বা আমার জন্য যেটা জরুরি, এটা এক্সট্রা এডিশনাল টাইম গতকাল আমি বলছি যে ইউ শুড টেক ইট আউট, বা তোমরা কতটুকু বুঝতেছো, তোমরা কথা না বলে আমি বুঝতে পারবো না। এক্সেল ফাইল না সবাই তো পরিচিত, এই কম্পিউটারের প্রোগ্রামের জি স্যার। ইউজ করছো মাঝে মধ্যে। আর দেখো এক্সেল ফাইলে যদি আমরা জি বেসিক যদি কনসেপ্ট জানি, দেখো যে এই যে
এখানে ক্লিক করেছি, এখানে দেখো A1 লেখা আসছে এই জায়গাতে। যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে B7। এই B7 মানে কি, কোনো ধারণা আছে কারো? বি এর 7 নাম্বার যে ঘরটা, এটা মানে হলো, দেখো B7 যে এই আমাদের ঘরটাকে। এই যে বি হলো, দেখো উপরে লেখা আছে যে বি, এটা হলো বি। আর এই পাশে দেখো কলম রো গুলোতে লেখা আছে এক থেকে নিচের দিকে কত দূর যায় সেটা। আর এইদিকে দেখো উপর দিকে কলাম গুলো A B C D E F G H। তোমাদের কার কোনো ধারণা আছে কতগুলো রো আছে এক্সেলে? কেউ কোনদিন দেখছো না যে স্যার। কত কত যাওয়া যায় কিনা? স্যার যদি একটা না টাইমে যে যাওয়া যায়, ডাবল একটু ডাবল খেয়াল, স্যার একটু খেয়াল। ইনফিনিটি যত ক্লাস সম্ভব। এখন নিচে চলে গেছি, কতগুলো আছে ঠিক দেখা যায়? জি স্যার, এটা তো ইনফিনিটি হওয়ার কথা স্যার। হ্যাঁ, তো ইচ্ছা তত ডেটা দেওয়া যাবে। আমার তোমার কথা স্যার ধারণা এটা ক্লিয়ারলি। ইনফিনিটি না স্যার, এটা তো ইনফিনিটি হওয়ার কথা, মানে যত ইচ্ছা তত ডেটা দেওয়া যায় এরকম। না, ইনফিনিটি যাওয়া যায় না, যে শেষ পথে পৌঁছে গেছে দেখো। কতগুলা দেখা যাচ্ছে? কত জি ভ্যালু স্যার, কত? দশ10,48,500 লক্ষ আটচল্লিশ হাজার 76। পাঁচশো ছিয়াত্তরটা এটা হলো লিমিট। আসলে একটা এক্সেল শিটের একটা একটা লিমিট হলো এইটা, 10,48,576। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার জীবনে তুমি এতগুলো টাকা নিবা না। সুতরাং ইটস কাইন্ড অফ ইনফিনিটি আমাদের সাপেক্ষে আর কি। ইনফিনিটি কিছুই না। এক থেকে তাহলে 10 লক্ষ, যদি আমরা বলি কলাম কতগুলো আছে, এটা কেউ বলতে পারবা? এটা বলা একটু ইজিও না। দেখো কলাম যদি আমরা লাস্ট ঘরে গেলে কি দেখা যায়? XFD, হোয়াট ডাজ ইট মিন, কোনো ধারণা আছে? কোনো ধারণাই নেই। এখন আমরা যেমন এটা দেখো কিভাবে গেলাম, এটা একটা কোশ্চেন হতে পারে। তোমরা যদি কন্ট্রোল ডাউন অ্যারো চাপো, তোমরা যদি কম্পিউটার অন করে থেকে ট্রাই করে দেখতে পারো, অথবা পরে দেখো, কন্ট্রোল ডাউন অ্যারো চাপলে একেবারে শেষ মাথায় চলে যাবে। কন্ট্রোল রাইট অ্যারো, ডান পাশের অ্যারো চাপলে একেবারে ডান পাশের শেষ মাথায় চলে যাবে। আমি যদি ডাউন অ্যারো চাপলাম 10,48,576 নাম্বার ঘরে গেছি। এরপরে যদি ডাউন মানে রাইট অ্যারো চাপি, তাহলে দেখো একবারে লাস্টের ডান পাশের নিচের ঘরে চলে আসছে। XFED, এখানে খেয়াল করে দেখো যে এখানে যে নাম্বারটা XFD, 10,48,576। হ্যাঁ, এখন এটা আসলে আমাদের, আবার যদি আপ অ্যারো চাপি তাহলে এটা চলে যাবে। আপ অ্যারো চাপলে এখন একেবারে ডান পাশের উপরের কর্নারে, আপার কর্নার। আবার যদি লেফট অ্যারো চাপি, আমি একেবারে প্রথম ঘরে A1 চলে আসলাম। ঠিক আছে। সুতরাং এটা শুধু কন্ট্রোল এবং অ্যারোর খেলা, আর কিছু না। কিন্তু আমরা যেটা বললাম যে এখানে যেহেতু রো গুলো নাম্বারিং ছিল, আমরা ইজিলি দেখলাম যে কিভাবে আসলে রো গুলা মানে গুনে দেওয়া যাচ্ছে। কিন্তু ডান পাশে গেলে তখন একটু মানে অসম্ভব, যে বোঝা গেল না। এটা আসলে আরেকটা উপায় আছে যেটা কিভাবে সম্ভব, একটু চিন্তা ভাবনা করলে আপনি বের করা যায়। দেখো একটা হলো 1 নাম্বার কলাম, তাহলে এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। আমাদের দিয়ে এটা যদি টানতে থাকি, এটা ইজিলি যাবে শেষ পর্যন্ত, কিন্তু সময় লাগবে। এই দেখো এটা যদি আমাদের যেখানে দেখো, এইখানে মাউস ধরলে এই যে এখানে প্লাস চিহ্ন হয়, এটা যদি টান দাও দেখবা যে এই যে 1 থেকে 10 পর্যন্ত। আরো যদি টানতে থাকো অটোমেটিক্যালি যাইতেই থাকবে যাইতেই থাকবে, শেষ পর্যন্ত ধরে রাখলে সময় লাগবে, কিন্তু ইট উইল বি। কিন্তু আমরা আসলে সেভাবে যাবো না, এটা 168 পর্যন্ত আসছি। এইবার আমাদের উদ্দেশ্য না, আমরা ডিলিট করে দিলাম, সুতরাং আমরা এটা উদ্দেশ্য না। কিন্তু একটা যদি চিন্তা করো, দেখো এখানে এক্সেল আসলে লজিক কাজ করে, এক্সেল শিটে যোগ বিয়োগ গুণ ভাগ এটা খুব লজিক কাজ করে। তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। এখানে কোন ধরনের রিলেশন আছে? যদি আমরা বলি এই সেলটা হলো এটার সাথে 1 যোগ, অর্থাৎ লেফটের যে সেল তার সঙ্গে 1 যোগ ডানেরটা, তাহলে তো আমরা পাচ্ছি 1 যোগ 1 2, 2 যোগ 1 3, 3 যোগ 1 4। এই লজিকটা কাজে লাগে আসলে, এই ইকুয়েশনটা সুন্দর করে বের করা যায়। সেটা হলো, দেখো যদি আমরা এক্সেল ইকুয়েশন দিয়ে মানে ইকুয়াল চিহ্ন বা প্লাস মাইনাস সাইন দিয়ে কোনো কিছু লেখা শুরু করি, তাহলে এটা ইকুয়েশন হিসেবে নেয়। এটাকে যদি আমরা বলি যে এই সেলটা বলতে A1, এই দেখো A1 আসছে, এটা প্লাস, আমরা প্লাস সাইন দিলাম যে প্লাস কি, আগেরটার সাথে আমি 1 যোগ করব। 1 যোগ করলে দেখো যে আমি ইন্টার চাপ দিই, তাহলে কি হলো, 2 হলো। এখন আর এটা কিন্তু 2 দেখাবে না, তোমাদের খেয়াল করে দেখো যে সেলের ভ্যালু, যে কোনো সেলের ভ্যালু ক্লিক করলে ভ্যালুটা এখানে দেখায়। আমরা যদি এখানে ক্লিক করি, দেখো দেখাচ্ছে A1+1, অর্থাৎ এটার ভ্যালু ডিপেন্ড করে A1 এর উপরে। A1 যদি আমি 5 বানাই, 4 বানাইলাম, তাহলে অটোমেটিক এটা 5 হবে। এটা যদি আমি 9 বানাই, অটোমেটিক এটা 10 হবে, কারণ এটার সাথে এটা ডিপেন্ড করে। তো এই ভ্যালুটা ক্লিক করলে এটা 9 দেখাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে বলছে A1+1, অর্থাৎ A1 যা হবে তার চেয়ে এটা 1 যোগ হবে। তাহলে এটা হলো খুব সিম্পল। এখন আমি যদি এখান থেকেও যদি এইভাবে করি, যে ডান দিকে টানি, তখন আগের মতো বাড়তেই থাকবে। কিন্তু
A1 প্লাস অন, এটাকে টানলে, সরি, এখন দেখো যে সবগুলো দেখো এখানে ক্লিক করলে D1 প্লাস 1 অর্থাৎ আগের ঘর। আমি যখন এখানে ইকুয়েশনটা লিখছি একবার, যখন এটাকে আমি এক ঘর টান দিয়ে ডান দিকে নিছি, তখন অটোমেটিক্যালি এই এই ঘরটা ডান দিকে অটোমেটিক চলে আসছে। মানে এটা ফিক্স করা যায়, আমি আসলে এখানে সময় বেশি দেবো না, কারণ এটা আমাদের মূল উদ্দেশ্য না। আসলে মূল উদ্দেশ্য হলো যে আমি একবার ইকুয়েশনটা লিখে এটা যদি কপি করি, কন্ট্রোল C কপি করে যদি এখানে যায় বসাই, কন্ট্রোল V, তাহলে দেখো এখানে অন দেখাচ্ছে। এই ওয়ানের ভ্যালু দেখো J1 প্লাস 1, J1 হলো যেহেতু জিরো, J1 কিছু নাই, এই ভ্যালুটা কে এর জায়গাতে J1 প্লাস 1, অর্থাৎ এখানে 0 প্লাস 1 = 1। অর্থাৎ কপি করে গেলে যত ঘর ডান পাশে কপি করে যাবো, এটা অটোমেটিক্যালি কপি হয়ে ইকুয়েশনটা চলে যাবে অটোমেটিক্যালি, শুধু ভ্যালুটা কপি হবে না, ইকুয়েশনটা কপি হয়। তা আমাদের এই বেসিক প্রিন্সিপালটুকু কাজে লাগে আসলে আমরা পুরো ঘরটা কতগুলো আছে আমরা শেষ করতে পারবো। দেখাচ্ছি আমি যে এটা আমাদের, এটা যেহেতু আমাদের ইকুয়েশন করা আছে এখানে, আমি এখানে কন্ট্রোল C চাপলাম, অর্থাৎ কপি করে নিলাম জিনিসটা। এরপর দেখো এখানে ক্লিক করে কন্ট্রোল Shift রাইট অ্যারো চাপলাম আমি। তো এখানে সরি, এখানে একটা ঘরে লেখা আছে, এটা ডিলিট করে দিই। আমি আবার শুরু করতেছি, এই ঘরটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল C। এরপরে সিতে ক্লিক করলাম, করে কন্ট্রোল Shift রাইট অ্যারো। দেখো পুরো একেবারে কমপ্লিট রোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ হলো কি, কন্ট্রোল V অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেওয়া, পেস্ট। এখন যদি আমরা দেখতে চাই আসলে কি হয়েছে ঘটনাটা, যে এখন যদি আমরা কন্ট্রোল রাইট অ্যারো চাপি, এখন দেখো একবারে লাস্ট ঘরে একটা ভ্যালু আছে, কলাম আছে কতগুলা, করা যাচ্ছে? কে আপনি বলো কত ভ্যালু? 16,384। 16,384টা কলাম আছে। এবং এই ভ্যালুটা তোমার খেয়াল করে দেখো যে এই দেখো ইকুয়েশনটা একেবারে কপি আসছে, এর আগে সেল +1। ঠিক আছে, সুতরাং এক্সেলে জাস্ট এটা একটা সিম্পল যে আমরা ইকুয়েশন ইজিলি লিখলে ওটা অটোমেটিক্যালি করে নেয়। তাহলে আমাদের একটা এক্সেল শিটে 10,48,576 সম্ভবত এতগুলো রো আছে এবং কলাম আছে 16,384। সুতরাং একটা এক্সেল শিট ইজ ক্যাপাবল, যা আমাদের যত ডাটা নেব তার মোটামুটি সবকিছু। এবং এই ডাটা এক্সেল শিট আমরা উই ক্যান অ্যাড ইট, এখানে যে অ্যাড বাটন, এটা যে কতগুলো নেওয়া যায় এটা আমি লিমিট জানি না, আমি যতগুলো লাগছে পারছি নেওয়া গেছে। অ্যাড করলে আরেকটা আসবে, আবার ক্লিক করলে আরেকটা আসবে, যত মিলে নিবে তত আসতে থাকবে। সুতরাং একটা এক্সেল শিটের ক্যাপাসিটি হলো এটা। শীট 1-এ আমরা কাজ করছি, এটা এখানে শীট 2-তে ফাঁকা। প্রতিটা এক্সেল শিট itself has the same capacity। সুতরাং 16,384টা কলাম এবং 10,48,576 রো, হিউজ অ্যামাউন্ট অফ ডাটা ইউ ক্যান অ্যাকোমোডেট ইন এক্সেল শিট। দেখ এটা এক্সেল একটা জাস্ট খুব বেসিক একটু কথা, যে জাস্ট পরিচিতি একটা। এক্সেল শিটে উপরে যেগুলো ওয়ার্ডের সাথে তোমরা মনে হয় মোরাললেস পরিচিত, এটা নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। এখন আমাদের কথা হলো যে আমরা যদি ডাটা ঢুকাইতে চাই, তাহলে আসলে আমাদের কি করতে হবে। ডাটা ঢুকাইতে গেলে আমাদের প্রথম কথা হলো যে আমাদের আইডেন্টিফাই করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে আমাদের বাম পাশে লেখা উচিত। সেটা হলো, যদি আমরা প্রথমে বলি যে আমরা যদি আমার এখানে যে ডাটাটা আমরা আরেকবার দেখি, যে দেখো আমরা বললাম কি যে একটা আছে ভ্যারাইটি, একটা আছে ট্রিটমেন্ট। তো আমাদের যদি ফ্যাক্টর 1 হিসেবে, তুমি যে কোনো নাম দিতে পারো, ইটস ইউর উইশ। যদি আমরা এখানে বলি যে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 1, আর ট্রিটমেন্টকে আমরা বলছি ফ্যাক্টর 2, ফ্যাক্টর 2। এরপরে হলো আমাদের অ্যাপ্লিকেশন। এইগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমাদের এটাকে আগে সাজাইতে হবে। আমাদের ফ্যাক্টর 1 কয়টা আছে, ভ্যারাইটি কয়টা আছে, তোমরা একটা কথা বলবা, কয়টা আছে ভ্যারাইটি আমাদের? কোনটা? 4টা স্যার। 4টা, এক্স্যাক্টলি 4টা ভ্যারাইটি আছে। সুতরাং আমরা 4টা ভ্যারাইটির নাম আমরা লিখে ফেলতে পারি, যে ভ্যারাইটি 1, এখানে জাস্ট স্পেস আমরা লিখতে পারি। তবে যেহেতু আমরা আরে যাব ফাইনালি, এই ডাটা যদিও ইউজ করবো না, আর এর ক্ষেত্রে একটা মূল উপায় থাকে যে যত নামগুলোর মধ্যে স্পেস না থাকাটা সবচেয়ে ভালো। যদি আমি ভ্যারাইটি 1 এইভাবে লিখি, এটা সবচেয়ে ভালো। আমরা এইভাবে লিখলাম ভ্যারাইটি 1, এই দেখো অটোমেটিক্যালি পরেরটা চলে আসে। আমরা এখানে ভ্যারাইটি 2 দিলাম। এরপরে যদি আমরা মনে হয় সম্ভবত এখানে এই দুটো সিলেক্ট করে যদি আমরা এই যে এখানে প্লাস চিহ্ন ধরে টানি, ভ্যারাইটি 3, ভ্যারাইটি 4 অটোমেটিক্যালি দেখো চলে আসছে। এক্সেল এটা খুবই ইজি, যে তুমি একটা সিকোয়েন্স যদি শুরু করো, তারপরে 2-3টা লেখার পরে টান দিলে যত চাও, আমি যদি নিচে আরো যাই, যতদূর যাবো চলতেই থাকবে। কিন্তু আমাদের যদি 4টা দরকার, 4-এ আমরা থামলাম। এখন খেয়াল করে দেখো যে ভ্যারাইটি 1 আমাদের হলো
চারটা ফ্যাক্টর ওয়ানে আমরা চারটা ভ্যারাইটি লিখলাম। লেখার পর এখন ফ্যাক্টর টু, এই ফ্যাক্টর টু আমার কয়টা আছে তোমাদের এখানে খেয়াল করে দেখো, কয়টা আছে যেটা ট্রিটমেন্ট? পাঁচটা। 5টা স্যার। পাঁচটা, T1 থেকে T5। তাহলে ভ্যারাইটি ওয়ানের জন্য আমার T5 পাঁচটা, আবার ভ্যারাইটি সবগুলোর জন্যই পাঁচটা করে আছে। এখন এখানে খেয়াল করে দেখো যে এক্সেল সাজানোটা যেটা জরুরি, এটা যদি না বোঝো তাহলে আপনার কখনোই ডাটা ঢোকাতে পারবা না। এখন ফ্যাক্টর টু আমি আসলে কিভাবে, এখন ভ্যারাইটির সাথে আমার একটা ভ্যারাইটির সাথে আমার পাঁচটা করে ট্রিটমেন্ট আছে, T1 থেকে T2 T3, এখন আমি আসলে কিভাবে সাজাবো? একটা হইতে পারে যে আমি প্রতিটা ভ্যারাইটির জন্য T1 গুলো আগে এখানে দেবো, তাহলে আমার ভ্যারাইটিটা একটা করে ভ্যারাইটি কয়বার লাগবে? পাঁচবার লাগবে। ভ্যারাইটি ওয়ান এর জন্য T1 লাগবে, ভ্যারাইটি ওয়ান এর জন্য T2 লাগবে, T3 T4 T5 পাঁচবার লাগবে। তা আমরা যদি চাই যে আমি ভ্যারাইটি ওয়ান পাঁচবার লাগবে শুরুতেই, সেটাও হইতে পারে। অথবা আমি এখানে শুধু ভ্যারাইটি ওয়ান এ সবগুলো T1 এখানে দেবো, বাকিগুলো T2 পরে আসবে, তাহলে পাঁচবার আমি এটাকে কপি করি, যেহেতু এটা মানে এর সাথে ফ্যাক্টর টু আছে কয়বার? পাঁচবার। সুতরাং এটা আমাকে আসলে, এটা আছে চারটা, চার পাঁচটা 20, একটা ডাটা ঢুকে তো আমার 20টা ভালো লাগবে। তা আমি আইদার ওয়ে করতে পারি, T1 কে ফিক্স রাখতে পারি, অথবা ভ্যারাইটি গুলোকে ফিক্স রাখতে পারি। তো আমরা যদি যেহেতু আমরা ভ্যারাইটি প্রথমে লিখছি, ভ্যারাইটি ওয়ান থেকে ফোর লিখলাম, এটাকে কপি করে নিয়ে আমি এটাকে পাঁচবার কপি পেস্ট করবো। কন্ট্রোল ভি, দেখো, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমার লাগবে হলো 20টা। এখানে দেখো 21 নম্বর ঘরে আসছে আমরা এখন, কারণ হলো প্রথম ঘরটা আমাদের হেডিং আছে, তার কারণে আমাদের 21টা ঘরে আসছে। এখন যদি আমরা দেখো যে আমাদের ট্রিটমেন্ট আছে কয়টা? আমাদের পাঁচটা। তাহলে আমরা যদি এখন T1 সবগুলো যদি T1 দিই, এখানে T1 যদি আমি এখানে দিলাম, এরপরে দেখো T2, T2 দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা হলো T3, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপরে T4, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপরে T5, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। বুঝতে পারছো? তাহলে আমার এখন দেখো যে প্রত্যেকটা ভ্যারাইটি T1 এর জন্য চারটে ভ্যারাইটি, T2 এর জন্য চারটে ভ্যারাইটি, T3 এর জন্য চারটে ভ্যারাইটি, T4 এর জন্য চারটে ভ্যারাইটি এবং T5 এর জন্য চারটে ভ্যারাইটি। 4 5 20টা 20টা সেলে আমার হয়ে গেছে। এটাতে কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। অথবা কিন্তু আমরা উল্টোটাও করতে পারতাম, যে আমরা শুধু ভ্যারাইটি না ওয়ানের স্যার। জন্য, যে আমি যদি এই ভাষায় একটু দেখি যে ভ্যারাইটি ওয়ান আমি পাঁচবার লিখবো, ভ্যারাইটি ওয়ান, ভ্যারাইটি ওয়ান, এটা আমি কন্ট্রোল সি, 4, ভ্যারাইটি টু আমি কপি করে নিতে পারি, 3 4 5, ভ্যারাইটি থ্রি, কন্ট্রোল সি, 1 2 3 5। এরপর হলো ভ্যারাইটি ফোর। দেখো এটাও আমরা এইভাবে করতে পারি। তখন আমাদের কি করতে হবে, যেখান থেকে T1 T2 T5, এটা আমরা কয়বার কপি করতে হবে? চারবার, চারটে ভ্যারাইটির জন্য। দেখো একই সেম, এই ডাটাগুলো এইভাবে সাজালে বাম পাশে যেভাবে দিচ্ছি বাম পাশেরটা এটাও হবে, যদি ডান পাশেরটা করি সেটাও হবে। বুঝতে পারছো না? সুতরাং এখন এটা এই যে আন্ডারস্ট্যান্ড করা জরুরি যে ভ্যারাইটি V1 এর সঙ্গে T1 একবারই থাকবে। এখানেও খেয়াল করো V1 T1 একবারই আছে, ঠিক আছে? V1 T1, V1 এর সাথে আর T1 কোথাও খুঁজে পাওয়া না। এই যে V1 T2, V1 আছে এখানে কয়বার? চারবার আছে, পাঁচবার আছে। V1 T1, V1 T2, এই যে V1 T3, V1 T4 অ্যান্ড V1 T5, এখানে একজাক্টলি সেম ম্যাচ, যে V1 T1 একবারই আছে, V1 T2 একবারই থাকবে। অ্যাকচুয়ালি বাম পাশ এবং ডান পাশে আমরা যেটুকু করলাম এটা আসলে বেসিক্যালি সেম জিনিস। এটা এবং তুমি যে কোনো ভাবে করতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট হলো যে বোঝাটা, যে তুমি কিভাবে করতেছো, যে বামেরটা করলেও ঠিক আছে, ডানেরটা করলেও ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে ডাটা ঢুকানোর ক্ষেত্রে হয়তো যে ডাটা কিভাবে তোলা আছে সেক্ষেত্রে ইজি হবে কোনো একভাবে ঢুকানোর জন্য, তোমার সেটা তোমার মানে ফ্যাক্টর করতে পারবে, চুজ করতে পারো, ডানেরটা বামেরটা যেটা চুজ করো না কেন, ইজ ফাইন। এখন দেখো আমাদের খেয়াল করে যদি আমরা দেখি যে আমাদের এখন পর্যন্ত যেটা করলাম, এটা আসলে কি করলাম আমরা, এটা হলো একটা, আমাদের যে রেপ্লিকেশন আছে কয়টা? চারটা।
রেপ্লিকেশন মানেই হলো রিপিটেশন। এখানে আমাদের তৈরি হলো শুধুমাত্র একটা সেট, এটা তৈরি হলো একটা সেট। তাহলে আমাদের রেপ্লিকেশন যদি চারটা থাকে তাহলে এরকম 4 সেট লাগবে আমাদের, এরকম লাগবে 4 সেট। কিসের জন্য? দেখো আমরা যদি এখানে রেপ্লিকেশন অন দেই, খেয়াল করো যে এই পুরোটা সবগুলোই কিন্তু রেপ্লিকেশন অন আসবে, সবগুলোই আসবে রেপ্লিকেশন অন। তাহলে আসলে আমাদের, আমি একটু সাইড করে রাখি, এটা gap থাকে। তাহলে রেপ্লিকেশন পুরোটাই হলো রেপ্লিকেশন ওয়ান। তাহলে আমাদের এই ডাটাটা রেডি হলো একটা রেপ্লিকেশনের জন্য। আমাদের রেপ্লিকেশন আমরা খেয়াল করি এখানে কয়টা আছে, রেপ্লিকেশন 1 2 3 4, 4টা রেপ্লিকেশন 4। আছে। তাহলে সেম জিনিস আমাদের 4 বার লাগবে। এটার জন্য আমাদের আর যদি প্রথমটা যদি বুঝে থাকো তাহলে আমাদের জন্য এটা ডান পাশে সাজাও বা বাম পাশে যেভাবে লেখো না কেন, যদি আমরা একইভাবে আসলে দুই ধারই সাজাই, কন্ট্রোল C কন্ট্রোল V এখানেও দিয়ে দিলাম আমি। আমি কেন এটা যেটাই রেডি করি, তোমাদের যার যেভাবে বুঝতে সুবিধা হয় একই জিনিস এক্স্যাক্টলি হবে। তাহলে এখন দেখো যে রেপ্লিকেশন ওয়ান আমরা সবার ক্ষেত্রে সত্য। এখন তাহলে এটাকে আমার কি করতে হবে? 4 বার কপি করতে হবে। এটা অনের জন্য গেল, আমি কথা না কপি করে এখান থেকে জাস্ট কন্ট্রোল V, 2 বার হলো, 3 বার হলো, 4 বার হলো। তাহলে তো আমার হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের 2 আসবে আসলে। আমরা যদি 2 এখানে ধরি, এই 2 আর রেপ্লিকেশন 2, কন্ট্রোল C, এটা আসবে হলো আমার 40 নাম্বার পর্যন্ত। কন্ট্রোল গেল, এখন হলো আমার হলো 3, কন্ট্রোল C, এটা আসবে হলো আমার 61। এরপরে আসবে হলো আমার 4। এটা আরেকটা উপায় আছে, যদি আমি 4 এখানে ক্লিক করি, এখানে এক করে ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি সব চলে যাবে শেষ পর্যন্ত, দেখো 4। তাহলে আমাদের রেপ্লিকেশন 4 সেটের জন্য দেখো আমি যে 4 বার করছি এক্স্যাক্টলি ম্যাচ করছে, ম্যাচ করতে বাধ্য। তাহলে আমাদের রেপ্লিকেশন 4 আমাদের রেডি হয়ে গেল। এটার ক্ষেত্রে একই কথা, যে আমরা যদি এখান থেকে কপি করি, তাহলে রেপ্লিকেশন 1 গেল, এটা রেপ্লিকেশন 2, রেপ্লিকেশন 3 অ্যান্ড রেপ্লিকেশন 4, এক্স্যাক্টলি সেম ম্যাচ। এটা দেখো, যদি আমি এখন যদি একই লাইন দেখো, এখানে 1 শেষ এখানে 2 শেষ, আমি জাস্ট একটা তোমাদের দেখানো হচ্ছে, এখানে আমি 2 কপি করে দিতে পারি। আমি যদি চাই যেখানে আমার রেপ্লিকেশন 2 আছে আমি এটা এখানে নিয়ে আসবো ইজিলি। খুব ইজি একটা উপায় দেখো, আমি যদি ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে খালি এই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরে যে মান আছে এখানে একই মান হবে। দেখো C12 ইন্টার চাপ দিলে এখানে 2 আসবে অটোমেটিক্যালি। বুঝছো? এখন আমি যদি এই যে দেখো এখানে যদি আমি ডাবল ক্লিক করি এই ধর জায়গাতে প্লাস চিহ্নটাতে, আমার একেবারে সব শেষ হয়ে গেছে। তুমি দেখো যেখানে 3 থাকার কথা সেখানে 3 আছে, যেখানে 4 থাকার কথা সেখানে 4 আছে, এবং একজাক্টলি সব শেষ হয়ে গেছে। এটা হলো জাস্ট খুব সিম্পল টেকনিক, যে মানে এক্সেলে কিছুটা কাজ শেখা, যে কিভাবে কি। এখন আমি যদি এখানে 3 বানাই অটোমেটিক্যালি ওখানে 3 চেঞ্জ হয়ে যাবে, কিছু করা লাগবে না। দেখো এখানেও 3 হয়েছে, এখানেও 3 হয়েছে, কারণ এখানে যে যা ভ্যালু ইকুয়াল মানে এখানটা এখানে শো করবে। এক্স্যাক্টলি এটাই বলা হচ্ছে, এখানে দেখো লেখা আছে ইকুয়াল টু, এটা এখানে যা আছে সেটা এখানে আসবে। যাই হোক, এটা বোঝার জন্য যেহেতু আমরা, তাহলে দেখো এইভাবেও কাজ করা যায়। এখন তাহলে আমাদের ডাটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমাদের রেডি, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 ফ্যাক্টর রেপ্লিকেশন। এখন আমাদের হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমাদের ঢুকতে হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমাদের নাম্বার এবং লিভস পার প্লান্ট। তাহলে আমরা লিভস পার প্লান্ট, এই হলো আমাদের ডাটা। এই ডাটাটা হলো আমাদের এখন হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং দেখো যে আমরা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখন আমরা যদি আসি আমাদের ডাটাগুলো আসলে প্রথমবার যেভাবে সাজানো আছে, আমি যদি সাইড বাই সাইড একটু দেখানোর চেষ্টা করি আসলে, যে আমাদের ভ্যারাইটি আছে, ভ্যারাইটি 1, ভ্যারাইটি 1 এর সবগুলো ডাটা একসাথে আছে। সুতরাং আমরা যদি জাস্ট যদি এখানে অর্ডার থেকে আমি কপি করবো, আসলে কোনটা আমার কোন ফর্মেটটা ভালো হবে, ডানেরটা না বামেরটা, খেয়াল করে দেখো। যদি আমি এই বামেরটা ইউজ করতে, ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট 1, তাহলে ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট 1 লিভস পার প্লান্ট, এই ভ্যালুটা আসবে এক্স্যাক্টলি, এটা হলো আসবে এখানে। কন্ট্রোল C, এটা 10 হবে এখানে। তোমাদের এখন খেয়াল করে দেখো একটু এক্স্যাক্টলি, যে দেখো V1, এটা ভ্যারাইটি 1 T1, এখানে দেখো ভ্যারাইটি 1 T1 রেপ্লিকেশন 1, এই যে রেপ্লিকেশন 1 তিনটা শর্ত পূরণ করে ভ্যালু কত 10। আবার যদি আমি পরেরটা আসি ভ্যারাইটি 2 ট্রিটমেন্ট 1, তাহলে আমার কিন্তু এখানে যেতে হবে ভ্যারাইটি 2 ট্রিটমেন্ট 1, পরের ভ্যালুটা কত হবে আমাকে বলতে পারবো কেউ এখানে? 6। বলো কেউ। 6 6। 6, এক্স্যাক্টলি এটা হবে 6, কারণ এটা হলো পরেরটা ভ্যালু এখানে 6 আছে। এরপর যদি আমরা আরেকটা বলি, যে আমরা আরেকটু যদি এখানে যাই,
ঢুকে গেছে, সাইড স্ক্রিনটা একটু বড় হলে ভালো হতো। এখন তাহলে ভ্যারাইটি 3 ট্রিটমেন্ট অন, এটা কত হবে ভ্যালুটা? 10 10। এবং ভ্যারাইটি 4 ট্রিটমেন্ট অন কত হবে? 8 এক্স্যাক্টলি। তাহলে আমাদের এটা 10 অ্যান্ড 8। ঠিক আছে, এই ডাটাগুলো দেখো যে এইভাবে তখন ঢুকাইতে হবে। যেহেতু আমি তোমাদের যেটা বললাম যে আমরা দুইভাবে সাজাইছি, একটা উদ্দেশ্য নেই আসলে, যে যাতে ডাটাগুলো আমি ইজিলি কপি করতে পারি। যদি তোমাদের এরকম ওয়ার্ড ফাইলে থাকে তাহলে ইজিলি কপি করতে পারো। তাহলে দেখো আমি যদি আমাদের এই যে ডান পাশের যে ডাটার ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা, সরি, এই ফরম্যাটটাকে যদি আমি দেখি যে লিভস পার প্লান্ট, পার প্লান্ট, এইখানে যদি আমরা খেয়াল করে দেখো তোমরা যে আসলে ডাটাগুলা আমার সাথে মনে হয় যে একটু এগ্রি করবো। দেখো ভ্যারাইটি সবগুলা একসাথে আছে, অ্যাপ্লিকেশন গুলা একসাথে আছে, তাই না? তাহলে আমি দেখো যে এই যে সবগুলো যদি এখানে 10 থেকে ভ্যারাইটি কপি করি, 10 থেকে 21, কন্ট্রোল সি, আমি এখানে ইজিলি যদি বসায় দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি, 400 লাইন আমরা পরে ক্লিয়ার করতে পারবো, এটা আমার লাইন দেবে। তাহলে দেখো যে 10 থেকে, দেখো সবগুলো পূরণ করে কিনা। ভি1 টি1 10, ঠিক আছে, তো ভি1 টি1 10, ভি1 টি2 13, ভি1 টি2 অ্যাপ্লিকেশন অন 13, দেখো ভি1 টি1, ভি1 টি3 অ্যাপ্লিকেশন অন 18। এই দেখো ইজিলি হচ্ছে। তাহলে আমার কাজ হবে কি, যে ডাটা এখানে কপি করলাম, যদি আমি আবার এটা কপি করতে চাই তাহলে এটা কোথায় কপি হবে বলতে পারবো আমাকে? কোথাও কেউ? এটা আমি কোথায় পেস্ট করতে পারবো? তারপরে এতে অ্যাপ্লিকেশন পেস্ট 2 করতে এ। পারবো এইখানে আসা। এটা হচ্ছে ট্রিটমেন্ট, মানে রেপ্লিকেশন 2। কারণ রেপ্লিকেশন 2 এখানে শুরু হয়েছে। ভ্যারাইটি 1, দেখো ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট গুলো 1 থেকে 5, এবং রেপ্লিকেশন 2 এখানে। এবং আমি যদি এখানে এটা করি, কন্ট্রোল সি, আমি এখানে যাবে হলো কোথায়? এইখানে। এবং ফাইনালি যেটা থাকলো, এটাকে যদি আমি কপি করে নেই, কন্ট্রোল সি, এটা যাবে হলো এইখানে। দেখো 4 সবগুলো ভ্যারাইটি 1 কভার হয়ে গেছে আমার। কোনোটাতে রেপ্লিকেশন 4 গেল রেপ্লিকেশন 3 গেল ভ্যারাইটি 1, রেপ্লিকেশন 2 গেল ভ্যারাইটি 1, এবং রেপ্লিকেশন 1 গেল ভ্যারাইটি 1। অর্থাৎ ভ্যারাইটি 1 এর ডাটা আমার ঢুকানো শেষ। এখন যদি আমি ভ্যারাইটি 2 ডাটা নিয়ে আসি, যেহেতু আমাদের এখানে একটু তোমার ধারণা পাইছে, আমি জাস্ট কুইক করার জন্য সবগুলো ডাটা কপি করে নিয়ে যাচ্ছি এক্সেল শিটে। কন্ট্রোল সি করে নিলাম, এবং কন্ট্রোল ভি এখানে যদি পেস্ট করে দেই, এই ডাটাগুলো আসলে আমার এখানে দরকার নেই। এক্স করে নিলাম, এটা হলো 2 তে যাবে। খুব ইজিলি আমি এখানে কপি করে নিতে পারবো। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ভ্যারাইটি 2 দেখো, এই যে ভ্যারাইটি 2 রেপ্লিকেশন 4, ভ্যারাইটি 2 রেপ্লিকেশন 3, ভ্যারাইটি 2 রেপ্লিকেশন 2, অ্যান্ড ভ্যারাইটি 2 রেপ্লিকেশন 1। এই সিমিলারলি আমি পরের ডাটাটা যদি কপি করে নেই, যে ভ্যারাইটি 3 ক্ষেত্রে যে আসবে 4টা, দেখো যেহেতু 4টা পর পর আছে, R1 R2 R3, আমরা দেখো খুব সিম্পল, আমি এখান থেকে কপি করে নিয়ে এই যে এখানে প্রথমটা এখানে দিলাম। তাহলে এটা তো ভি2, মানে রেপ্লিকেশন 2, টুটা আমি 2 তে নিয়ে যাবো, কন্ট্রোল এক্স সবগুলো কেটে নিলাম। এখানে হলো রেপ্লিকেশন 2, 2টা এখানে রেখে দেবো, 3 আর 4 নিয়ে যাবো নিচের দিকে। এটা হলো 3, আর এটা হলো এক্স। ওকে। এবং ফাইনালি যদি আমরা এইটা নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমাদের অ্যাপ্লিকেশন এখানে দেখো একজাক্টলি ম্যাচ করে যেতে বাধ্য। X2, X, দেখো একবারে আমার সবগুলো ডাটা এখানে ঢুকে গেল। এই যে ডাটাগুলো আমি রেডি করছিলাম এখানে, সবগুলো ডাটা আমার এখানে একটা এক্সেল শিটে ঢুকে গেল। এখন দেখো আমি তোমাদের এখানে দুইটা কেন করছিলাম একটু এখন হয়তো বা বুঝতে পারছো, যে ডাটা যদি আমার, যেহেতু এক্সেল থেকে আমি ওয়ার্ড থেকে কপি করে নিয়ে আসলাম, আমার এই পাশে ডান পাশে বাম পাশে যেটা করছিলাম, এটা যে এখানে, এটাতে একই ডাটা, এক্স্যাক্টলি সেম, কিন্তু এই ডাটাগুলো এক একটার পজিশন এক এক জায়গায়। খেয়াল করে দেখো, এখানে 10, 6, 10, 8, এই জায়গাগুলো, এই ভ্যালুগুলো তুমি খুঁজে পাবে এক্স্যাক্টলি। দেখো ভ্যারাইটি, যদি ভ্যারাইটি 2 ট্রিটমেন্ট 1 রেপ্লিকেশন 1, এটা ভ্যালু 6, তাহলে ভ্যারাইটি 2 ট্রিটমেন্ট 1 রেপ্লিকেশন 1, এটা এখানে 6 আছে। তো যদি দেখো ভ্যারাইটি 4 ট্রিটমেন্ট 1 রেপ্লিকেশন 1, 8, তাহলে ভ্যারাইটি 4 এ যাও,
ভ্যারাইটি 4, ট্রিটমেন্ট অন, রেপ্লিকেশন অন, এই যে ভ্যারাইটি ভ্যালু আছে 8। এটা এক্স্যাক্টলি সেম ডাটা। এই ডাটাটা কোথায় আছে ইট ডাজেন্ট ম্যাটার, সত্য হলো এই যে এই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এটার সাথে আছে কিনা, এই সত্যটা পূরণ করে কিনা। তাহলে এখানেও যেটা আমরা এখানে যে ডাটাগুলো ঢুকেছি, এই চারটা ডাটা পাশাপাশি এটা বিভিন্ন জায়গায় এখানে আছে, শুধুমাত্র তাদের অ্যারেঞ্জমেন্টের জন্য। এই অ্যারেঞ্জমেন্টে কোনো সমস্যা না। আমাদের সত্য হলো কন্ডিশন গুলো, এই তিনটা কন্ডিশন, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো এই কন্ডিশন ফিল করে কিনা। যদি এটা করে থাকে দেন ইটস ফাইন, এটাতে কোনো সমস্যা নাই আমাদের। বুঝতে পারছো? সবাই কি ফলো করতে পারছো নাকি কঠিন লাগছে? আমি একটু ব্রেক নিতে চাচ্ছি, কারণ তোমাদের আসলে মনে হচ্ছে যে এটা বেশ সহজ আমার জন্য, কিন্তু তোমাদের জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে। তোমরা যদি কোনো কোশ্চেন বা যদি না বুঝে থাকো আমাকে জাস্ট ফ্রিলি বলতে পারো, স্যার এটা বুঝি নাই বা এটা কিভাবে হলো, এনিথিং। বা তোমরা এটা করতে পারবা কিনা, এবং এটা তোমাদের ডেফিনেটলি করতে হবে। আমি মানে টেবিলটা তোমাদেরকে মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা এটা ডেফিনেটলি করবা। মানে এইভাবে সাজাইতে, বা আমরা যেভাবে যেটা করলাম ভিডিওটাও দিয়ে দেবো, তোমরা দেখে দেখে নিজেরা করবে। এক্সেল ফাইলটা আমি তোমাদের সাপ্লাই করবো না, তোমরা নিজেরা একটা এক্সেল ফাইল রেডি করবে, এটা তোমাদের ডেফিনেটলি হোমওয়ার্ক হিসেবে থাকবে আর কি। এখন একটু কথা বলো তোমরা, আমি একটু শুনি, আমি একটু ব্রেক নেই। কি অবস্থা, বুঝতে পারছো স্যার কিনা? করতে পারবো স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো, করতে স্যার পারবা? 2 ভাবে করতে হবে। বুঝতে পারছি। মানে এখন সাজাবা কিভাবে ইট ডাজেন্ট ম্যাটার, যে তুমি এইভাবে সাজাও আর এইভাবে সাজাও। কারণ যেটা মূল কথা হলো কি, যে আমরা এই সাজানোর পরে এই ডাটাগুলো আমরা ইজিলি মানে এখন যে ডাটা ঢুকে ফেলছি, এবং ডাটা ঢুকানো হয়েছে কিনা যেটা বুঝবা কিভাবে। ধরো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একটা, আমাদের আরেকটা ভেরিয়েবল থাকে লিস্ট ফর প্লান্ট, প্লান্ট হাইট, ধরো প্লান্ট হাইট। এটা আমি ইজিলি এখানে ঢুকাতে পারবো এখন এই ফরম্যাটে। এই যে সবগুলো একই ভাবে ইজিলি এখন ডান পাশে যতগুলো আসবে ততগুলো 16,000 কতগুলো কলাম আছে না, এতগুলো কলামে আমি ডাটা ঢুকাতে পারবো এই এক্সপেরিমেন্টের জন্য, যত ধরনের ডাটা আছে। সুতরাং আমার যত ডাটা থাকবে, যতগুলো থাকবে সব ভেরিয়েবল একটা এক্সেল ফাইলে থাকবে, একটা শিটের মধ্যে আমার সব র ডাটা। তারপরে আমি সেটাকে, আমরা অনেক সময় তুমি পুরা দেখা গেলে একটা রেজিস্টার খাতা শেষ করে ফেলছো ডাটাটা, কিন্তু আমার সবগুলো ডাটা আলটিমেটলি আসবে একটা এক্সেল শিটে, একটা শিটে, দুটো তিনটে শিটেও না। বুঝতে পারছো? জি স্যার। বলো। কে জানি বলতে চাচ্ছিল কথা? সবাই দিকে চুপ হয়ে গেল। এবার তোমরা একটু বলো, আমি 5 মিনিটের ব্রেক নেই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো, তোমাদের কথা একটু শুনি। মাঝখানে একটু স্কোর দেখি, বাংলাদেশ কতগুলো গেল। ও 39 রানে 6টা উইকেট। পরিকল্পনা করার নেই মারার। আরে কেউ কিছু বলো না নাকি? তাহলে আমি বক বক করবো নাকি? তোমরা একটু বলো, কঠিন লাগলো না সহজ লাগলো, পারবা কিনা? সহজ আছে স্যার। বলো, শুনতে পাচ্ছি পারা না। যাবে। স্যার পারা যাবে, সহজ আছে। সহজ আছে? এক্সেলে জি কি কাজ স্যার। করতে এক হবে তুমি? না স্যার, বাট দেখে মনে হয়েছে যে ইনশাল্লাহ পারা যাবে। এটা সহজ, কঠিন না আসলে। কারণ এক্সেলে খুব মজার জিনিস, আমাদের এক্সেলে খুবই মজার জিনিস। এবং আমরা যে, যদি আমি বাম পাশেটা ডিলিট করে দিই, জাস্ট একটু দেখো যে হলো, এটা আমি এখানে পুরো ডিলিট করে দিলাম। তোমার ডান পাশে ডাটা থাকলো, এটাও ডিলিট করে দিলাম। এবং এই ডাটাগুলোকে আমি যদি অন্যভাবে সাজাইতে চাই আসলে, যে আমি যেভাবে সাজাইছি, আমরা আগে যেভাবে সাজাইলাম, এটাকে রিঅ্যারেঞ্জ করা যায় কিনা, এখানে সর্ট, এখানে ক্লিক করে এই যে A to Z, আমি যদি A to Z দিই, ও এখানে আবার তো ভুল করা আছে একটা জিনিসে। একটা জিনিসে ভুল করা আছে, সেটা হলো এই দেখো এখানে, এটা কেন আসছে বলতে পারবা কেউ? দেখি। দেখো 1 নম্বর অ্যাপ্লিকেশন ঠিক আছে, পরের গুলো সবগুলো এই যে যেমন চিহ্ন আসছে, এটা কেন আসছে কেউ বলতে পারবা? কেন ভুলটা হইলো এখানে? এটা একটু আগেও ঠিক ছিল, স্যার কোনো কিছু ডিলিট করছেন, এখন আবার মানে ঠিক আছে। ফাংশনের কোনো একটা কিছু ডিলিট হয়ে ডাটা তো অনেকটা রেখে দেখো, দেয়। এটা মনে আছে কিনা তোমাদের, এই ভ্যালুটা আমরা কি বলছিলাম, যে এই সেলটা, এই ভ্যালুটা আসবে এখানে। তা আমি যদি ডিলিট করে দিই, তাহলে তো এখানে ডিলিট করে দিলে তো আর এটা থাকতেইছে না। তাহলে এখানে কি দেখাবে, যখন ডিলিট করে দিলে এখানে দেখাচ্ছে 0, কিন্তু আমি যদি এই ঘরটাই ডিলিট করে দিই তখন আসলে এখানে যে রেফারেন্স ভ্যালু নাই, সেই জন্য সেটা দেখাচ্ছে। দেখাচ্ছে আমি যদি ডিলিট করে দিই একবারে পুরোটা, তখন এই ভ্যালুটা আসতে পারে।
তাহলে আমরা যেহেতু এটা আমাদের রক্ষা করতে হবে, আমাদের ভ্যালুটা দরকার, তাহলে আমরা কি করবো আসলে? এটাকে আমি কপি করে নিয়েছি, ইজিলি লিখতে পারছি। এখন আমি কি করবো? যদি আমি যেখান থেকে দেখো সবগুলো আমি কপি করে নেবো, কন্ট্রোল C নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো, তাহলে ঝামেলা শেষ। তখন আর ইকুয়েশন থাকবে না, আমার এখন ভ্যালু থাকবে। এখন দেখো, এখন এখানে 2 দেখাচ্ছে, এখন আর কোনো ইকুয়েশন নাই। এখন যদি আমি বাম পাশে ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই, আর ওই রেখা যাবে না। সুতরাং এটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা ইকুয়েশন ইউজ করি তখন জিনিসগুলা। এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ধরো আমাদের ফ্যাক্টরাইল, এটাকে যদি আমরা সর্ট করি A to Z, দেখো এখন আমাদের যে ডাটা উল্টো পাল্টা হয়ে গেছে, যে ভ্যারাইটি 1 সবগুলো আসছে, ভ্যারাইটি 1, T1, T2, T3, T4, T5। এখন ভ্যারাইটি 1 এর জন্য আগে ট্রিটমেন্ট গুলা, সবগুলো ভ্যারাইটি একসাথে, তারপরে ভ্যারাইটি 2, তারপরে ভ্যারাইটি 3, তারপরে ভ্যারাইটি 4, তারপরে আমি যদি এখন মনে করি যে না, আমি হবে না, আমি T1 গুলো সব একবারে নেবো। সব T1 এখন দেখো সবগুলো সামনে আসছে, সব T2 পরে, তারপরে T3, তারপরে T4। এখানে দেখো যে ভ্যারাইটি গুলো এখন, এই যে ভ্যারাইটি 1, ভ্যারাইটি 2। এখন এটা কোনো সমস্যা নেই। এখন রেপ্লিকেশন গুলো দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2। এখন আমি যদি মনে করি আমি সবগুলো রেপ্লিকেশন একসাথে নেবো, সবগুলো একসাথে এইভাবে চালাচ্ছি, এটা কোনো সমস্যা না। এই ডাটাগুলো অটোমেটিক চেঞ্জ হবে। সুতরাং আমাদের মানে আগে ডাটা একবার ঢুকায় ফেললে, ডাটা কিভাবে অ্যারেঞ্জ করলাম বা রিঅ্যারেঞ্জ করলাম, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। ডাটা এক্স্যাক্টলি সেম থাকবে। বুঝতে পারছো? ডাটা এক্স্যাক্টলি সেম থাকবে। তাহলে তোমাদের কি ব্রেক দরকার আছে? আমরা 9:30 মতো কন্টিনিউ করতে চাই আজকে। ব্রেক লাগবে? না স্যার। বললাম তোমাদের ব্রেক লাগবে? আমরা 9:30 মতো চালাবো, আমার ইচ্ছা আছে আর কি, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে। স্যার আমার প্রবলেম নাই। আচ্ছা এবং মনে তাহলে রাখো কিন্তু, আজকে যেটা করব, এই কাজটা আমি তোমাদের ফাইলটা একটু পরেই আমি তোমাদের মানে গ্রুপে দিয়ে রাখবো, এবং এটার ভিডিওটা রেডি হলে আমি দিয়ে রাখবো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নাই সবাই অ্যাড হয়ে নিও, বা কারোর মাধ্যমে অ্যাড হয়ে নিও। এই কাজটা কিন্তু, এই এক্স্যাক্টলি আজকে যে কাজটা করতেছে, এই কাজটা তোমাদের সবাইকে করে জমা দিতে হবে, যে তোমরা এটা পারছো কিনা। এই ডাটাই দেবো, যে ডাটা আমি ইউজ করলাম সেই ডাটাই আমরা পরে এখন আসলে আমরা মানে আরেকটা অ্যাডভান্স, তাহলে আমাদের ডাটা আসলে ঢুকানোটা আমরা শিখে ফেললাম যে কিভাবে আসলে ডাটা ঢুকাইতে হবে। এবং এটা বিলিভ মি, এটা মোটামুটি 90% স্টুডেন্টই পারে না। এবং এটাই হলো প্রথম ধাপ, যেটাতে বড় সমস্যা নিয়ে আসে। যে আমাদের ক্ষেত্রে আমার মানে অনেকদিন অভিজ্ঞতা তো, যে প্রথম প্রথম যে বিপদগুলো করতাম, যে সব ছাত্ররা আসতো, স্যার আমার ডাটা অ্যানালাইজ করে দেন, কি ডাটা, ওই যে আমি যে ওয়ার্ড ফাইল দেখালাম ওই রকম ফাইল নিয়ে এসে। এখন চিন্তা করে দেখো যে আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করলাম, এগুলো খুবই মানে একটা মানে ক্যালারিক্যাল জব আসলে। তোমার ডাটা তুমি এক্সেলে ঢুকাতে পারো না, এখন এই ডাটা ঢোকানোর দায়িত্ব তো আমার না। তুমি ফরম্যাট করতে পারতেছো না, এটা দায়িত্ব আমার না। তুমি যদি আমাকে হেল্প নিতে চাও, কারো থেকে হেল্প নিতে চাও, তোমাকে রেডি করে নিয়ে যেতে হবে যে আমাকে একটু এই জায়গায় একটু হেল্প করেন, যে আমি সব রেডি করে এসেছি। আর তোমার এই রকম কাজ যদি কাউকে যা বলো যে আমাকে এই কাজটা করে দেন, ঠিক আছে, তোমাকে করে দেবে। বা এটা কোনোদিন প্র্যাকটিক্যাল না, ঠিক আছে। তো সুতরাং তোমার কাজ আগে তোমার ডাটাগুলো আগে তোমাকে নিজে সাজানো এবং সাজাইতে পারা, এটা হলো বড় একটা চ্যালেঞ্জ। এবং এই কাজটা সবাইকে ডেফিনেটলি পারা উচিত। যদি না পারো, তোমাকে কেউ কারোর কাছে হেল্প চাইতে যাওয়া তোমার জন্য লজ্জা বা চাওয়া উচিত না। বিশেষ করে আমার কাছে আসলে জীবনে আমি কখনো কাজে হেল্প করবো না, ডেফিনেটলি না। যার কারণে দেখো, এখন তাহলে আমরা ডাটাগুলো এখন যদি সাজাইলাম, ডাটাগুলো সাজানোর পরে আমাদের যে কোনো ডাটার প্রথম কাজই হবে ডাটাকে একটু ভিজুয়ালাইজ করা, যে ডাটার মধ্যে কোনো মানে অস্বাভাবিকতা আছে কি না। তো সেটার জন্য প্রথম কাজ হলো ভিজুয়ালাইজ করা, মানে হলো ডাটাকে দেখা। এখন আমরা ধরো এখান থেকে দেখলাম হ্যাঁ 10 হয় 12 হয়েছে, এটা আসলে এইরকম দেখে তুমি কিছু বুঝবা না। এখন ডাটাগুলো যদি আমি একখানে এক জায়গায় দেখতে পারি, তখন ডাটাগুলো একটা একটু মানে কোনো আইডিয়া দিতে পারে। মানে এটার জন্য আসলে আমাদের যেটা হলো মূল সহজ উপায় হলো গ্রাফ করা। তো আমরা যদি আপনি ইনসার্ট, যদি আমি জাস্ট সবগুলো ডাটা একখানে ঢুকাই, যে আমি একটা এই যে চার্টে ক্লিক করে ক্লিক করলাম, দেখো একটা গ্রাফ তৈরি হয়ে গেল। এখন তোমরা যদি দেখো এই যে সবগুলো ডাটা, আমাদের এখানে কতগুলো ডাটা আছে কেউ বলতে পারবা? তোমাদের ধারণা থাকা উচিত এখন, কতগুলো ডাটা আছে? স্যার 80। কতগুলো বলো? স্যার 80টা। জোরে বলো একটু, তোমার কথা শুনতে পাচ্ছি না। 80। 80। 80? 80 বলছো? জি স্যার। অন্য কেউ একজন বলো দেখি, ও 80টা বলছে, ঠিক আছে কিনা।
জি স্যার, ঠিক আছে স্যার। এটা 80টা ডাটা আছে, কারণ হলো আমাদের ভ্যারাইটি 4টা, ট্রিটমেন্ট 5টা, 4×5 = 20, এবং অ্যাপ্লিকেশনের 4 বার, তাহলে 4×20 = 80। 80টা ডাটা আছে, এখন 80টা ডাটা আমরা এখানে ভিজুয়ালাইজ করতেছি। আগে যখন আমি ভ্যালুগুলো দেখছিলাম, এখানে এই দেখার মধ্যে পার্থক্য কি আসে? এই দেখো, ডাটা একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আমার 4টে অ্যাপ্লিকেশন আছে বা 5টা ট্রিটমেন্ট আছে, 5টা গ্রুপ থাকতে পারে ডাটা। কিন্তু ওভারঅল যদি আমরা দেখো, চিন্তা করি ডাটা একটা ব্যক্তি বা রেঞ্জ, দেখো 5-এর উপরে, 5-এর নিচে কেউ নাই, এদিকে হয়তো 22-এর উপরে কেউ নাই, 22 বা 21 হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এখানে যদি আমরা অনেক সময় যদি ধরা গেল যে হুট করে যে কোনো একটা ডাটা যদি আমরা এখানে একটু চেঞ্জ করে যদি তোমাদের কথার কথা দেখাই, যে এই ডাটাটা ধরো 21, সেটাকে আমি 32 বানাইলাম বা 40 বানাইলাম। এখন দেখো তুমি গ্রাফটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এই গ্রাফটা যখন খেয়াল করে দেখো, দেখো সবগুলো ডাটা এক জায়গাতে, হুট করে একটা ডাটা এখানে। এখন কি তোমার কাছে কি মনে হবে এই ডাটাটা নর্মাল? না স্যার, না স্যার। এখন এই ভিজুয়ালাইজেশনের উদ্দেশ্যটা আসলে কি, বুঝতে পারছো কিনা? যে আমাদের যদি ডাটার মধ্যে কোনো অ্যানোমালিটিস আছে কিনা। অ্যানোমালিটিস মানে দেখো সবগুলো, বাকি সবগুলো ডাটা একখানে মনে হচ্ছে এক জায়গাতেই আছে, তাদের রেঞ্জটা একই রকমই, কিন্তু তুমি উপরে একটা ডাটা হুট করে 40, তাহলে দিস ইজ সামথিং রং ইজ দেয়ার। এটা ডেফিনেটলি রং। এখন এই ডেফিনেটলি রং বলার ক্ষেত্রে কিছু কিছু মানে যুক্তির কারণও থাকতে পারে। এই ডাটাটাকে তোমাকে তখন ভ্যালিডেট করতে হবে যে ডাটাটা আসলে ঠিক আছে কিনা। এখন ঠিক আছে কিনা, কারণ তুমি যখন ডাটা এক্সেলে উঠাইছো তখন ভুল হতে পারে, তোমার টাইপ করতে যা ভুল হতে পারে। তুমি দেখো 14 উঠাইতে যা হয়তো 41 উঠাইছো, এরকম হইতে পারে যে 21-এর জায়গায় তো 12 উঠাইছো, না হইতে পারে 37-এর জায়গায় 73 উঠাই ফেলছো, এরকম ভুল টুল হইতে পারে। তখন তোমাকে আবার কই যেতে হবে, ওই যে বললাম যে তোমার হার্ড কপি যেখানে তুমি ডাটা, র ডাটা নিছো, সেখানে চেক করতে হবে। যদি দেখো যে না, ওখানেও একই আছে, দেন ইউ হ্যাভ টু এক্সপ্লেন যে ডাটা কেন এরকম হলো, বাকি 4টে অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ডাটা এতগুলো আসলো কেন। তা আমাদের অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে পাওয়া যাইতেও পারে যে, যেমন আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, যেটা আমি প্র্যাকটিক্যালি ফেস করছি, যে দেখা গেছে যে আমাদের ধরো যে মাঠে গরু বাছুর কুকুর বিড়াল সবকিছু চলাচল করে। এখন হুট করে যদি কোনো একটা গাছের গোড়ায় যদি একটা গরু গোবর ফেলে বা পায়খানা করে, বা একটা বা ছাগল বা হটসেভার, তখন ওখানে এডিশনাল ফার্টিলাইজার পড়ে, হয়তো ওখানে গাছের হুট করে প্লান্ট হাইট দিয়ে হুট করে এটা বেড়ে গেছে, কারণ সেখানে এডিশনাল নিউট্রিয়েন্ট পাইছে, আর তুমি এই গাছের ডাটা নিছো, নিয়ে যায়, এখন তোমার একটা ডাটা অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার ডাটা নেওয়া ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, কিন্তু তোমার যেটা সমস্যা হয়েছে, তুমি ডাটা নেওয়ার সময় প্ল্যানটা তোমার নেওয়া চয়েস করা ঠিক হয়নি। কারণ এই প্ল্যানটা একটা আউটগ্রোথ, তুমি দেখে বোঝা গেল, তুমি এখন তোমার নিজের সাথে যে হ্যাঁ এটা ভালো ডাটা আসবে, আমার প্ল্যান হাইট বেশি আছে, সিগনিফিকেন্ট আসবে, তখন তোমার এখানে ভুল, তুমি ইচ্ছে করে ভুল ঢুকে ফেলছো। এইরকম ক্ষেত্রে আসলে যে এই ডাটাটা প্রথম কাজ হলো এই ডাটাটা চেক করা। এই চেক করার উদ্দেশ্য একটাই, যে আমার যাতে ডাটার মধ্যে কোনো অ্যানোমালিটিস আছে কিনা, কোনো একটা ভ্যালু হুট করে অনেক বেশি কিনা অন্যদের তুলনায়, বা কোনো ভ্যালু কম কিনা। এই চেকিংটা আসলে খুবই জরুরি, এবং সেক্ষেত্রে কোনো কিছুই না, জাস্ট শুধু দেখলাম যে একটা ক্লিক করলে আমাদের একটা গ্রাফ তৈরি হয়, সেই গ্রাফে দিয়ে আমরা ডাটা দেখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই ডাটাটা যেটা আমরা বড় করলাম, এটা কিন্তু আমরা আবার চেঞ্জ করি, যে আমাদের এটা 40 কত জানিয়েছিল, 21, ইট ডাজন্ট ম্যাটার। আমরা যদি দেখো, তাহলে আবার এই গ্রাফটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখো যে ডাটাটা দেখতে এখন আর আগের মতো মনে হচ্ছে না যেখানে কোনো অ্যানালিটিস আছে। যে হ্যাঁ, এখানে ধরো 5, শুধু একটা ভ্যালু না, অনেকগুলো ভ্যালু আছে 5-এর কাছাকাছি, সুতরাং এটা ঠিক আছে। বা অনেকগুলো ভ্যালু আছে 20-এর কাছে, এটাও ঠিক আছে। এই মাঝখানে ভ্যালুগুলা মোটামুটি যদি আমরা এদিকে চেঞ্জ করে দেখি না, মোটামুটি ভালোভাবে ছড়াই আছে, ওগুলো ছড়াই আছে। দিস ইজ ওকে। এটা একটা জাস্ট ভিজুয়ালাইজ, আমাদের ডাটা অ্যানালাইজ করার আগেও আমাদের এটা দরকার হয় যে ডাটা মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, এই সেই কিনা। তো এটা হলো প্রথম কাজ, ডাটাকে ভিজুয়ালাইজ করা। যে আমরা দেখো, যে আমি আবার যদি দেখাই, এটা খুব সিম্পল কাজ, যে আমরা যদি প্যারামিটারটা যেখানে ক্লিক করে আমরা কন্ট্রোল শিফট চাপে, ডাউন অ্যারো চাপলে সবগুলো ডাটা সিলেক্ট হয়ে গেছে, এই যে সবগুলো। এরপরে ইনসার্ট, ইনসার্টে যেয়ে যে আর স্ক্যাটার চার্ট আমরা একটা নেবো, যেখানে স্ক্যাটার উপর ক্লিক করলে অটোমেটিক্যালি এলিপস বা প্ল্যান চলে আসছে, 1 থেকে শুরু করে 80 পর্যন্ত দেখো, 11। তাহলে এখানে হলো আমাদের খুব সিম্পল আমরা গ্রাফ বানাইতে পারি। এখন আমাদের হলো ওর উপরে মূল কাজ হলো কি, এই গ্রাফ বানানো, যে আমাকে ডাটাটা ভিজুয়ালাইজ করা। তাহলে এখন যদি আমরা একটা ডাটা ঢুকাইতে পারি, তাহলে আমাদের যদি 1000 ডাটা থাকে, বা 8-10টা ভেরিয়েবল, বা 15-20টা ভেরিয়েবল, বা 1000 ভেরিয়েবল হটসেভার, আমরা শুধু ডান পাশে একটা করে ভেরিয়েবল নেবো, আর ডাটা, যেমন প্লান্ট হাই, প্লান্ট ডায়ামিটার, যত ইচ্ছা তুমি ঢুকাতে পারবা, প্লান্ট ডায়ামিটার ফর এক্সাম্পল। এরপরে তোমার হলো ইল্ড, কত কি ঢুকাবে, যত ইচ্ছা তুমি ঢুকাতে পারবা ডান পাশে। এইরকম তুমি ডাটা ঢুকানো, তাহলে তোমার প্রথম কাজ এবং প্রথম চ্যালেঞ্জ, এবং প্রতিটা প্যারামিটার আলাদা আলাদা করে চেক করা, যে আমার ডাটার মধ্যে আসলে কোনো মেজর ভুল আছে কিনা, ডাটাগুলো দেখতে ঠিক কিরকম। ঠিক আছে, ডাটার সাথে পরিচিত হওয়া, ব্যাপারটা এরকম।
এই কাজটা আমাদের প্রথম কাজ। এরপরে হলো, এখন আমাদের দেখো যে আমি গতকাল তোমাদের দ্বারা ছিলাম, মনে আছে যে আমরা বলছিলাম যে আমাদের প্রথম কাজ হলো যে ডাটা থেকে টেবিল বানানো। এই টেবিল এখানে বানাতে গেলে আমার কোনো অ্যানালাইসিস কিছু লাগবে না, বা গ্রাফ বানানো। এখন আমি আসলে কিভাবে দেখাইতে চাই এই ডাটাটা থেকে আমার টেবিল কিরকম হতে হবে, যদি থিসিসের জন্য টেবিল বানাই সেরকম টেবিলটা কিরকম হবে। এখন দেখো যে ভ্যারাইটি আছে, ট্রিটমেন্ট আছে, ম্যানুফ্যাকচার আছে, ভ্যারাইটি, ট্রিটমেন্ট, আমার রেপ্লিকেশন। তাহলে আমি এখন টেবিলটা আসলে বানাবো কিভাবে? যদি আমরা নিজে নিজে একটা টেবিল কল্পনা করি, জাস্ট আসলে টেবিলটা কেমন হওয়া উচিত, আমরা ওয়ার্ডে যদি একটু চিন্তা করি। আমরা একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি, প্ল্যান। দেখো যদি আমরা যদি চিন্তা করি এরকম যে আমাদের টেবিল, ইনসার্ট টেবিল, আলমাই লাগবে, সেটা আমরা পরে নিচ্ছি। এটাকে আপনার হবে। তাহলে আমার যদি আমি এখানে চিন্তা করি যে ফ্যাক্টর অন, অন টু, আর এখানে হলো আমার রেপ্লিকেশন আসবে না, কারণ মিন আসবে, এটা হলো আমাদের লিভস পার প্লান পার প্লান। এখানেও টেবিল আমি জানি যে ভ্যারাইটি, ভ্যারাইটি ওয়ান, এটা আসলে আমার এখানে ট্রিটমেন্ট অন। আমরা এখানে কিভাবে দেখবো, আমরা চিন্তা করছি ইন্টারাকশন ইফেক্ট দেখবো, তাহলে ভ্যারাইটি ওয়ান, ভ্যারাইটি টু, ভ্যারাইটি ওখানে যেভাবে সাজানো আছে, প্রথম যে 20টা ঘর আসলে 20টা কলামই আসবে টেবিলটাতে। আমাদের ভ্যারাইটি ওয়ানের জন্য আসবে T1, এরপরে T2, T3, T4, T5। ঠিক আছে, এখন এই ডাটাটা আমাদের সবগুলোই হলো ভ্যারাইটি ওয়ান। এটা হলো ভ্যারাইটি ওয়ান। এখন আমি যদি বাড়াতে থাকি, অনেকগুলোই লাগবে। ওরা হলো এটা যদি ভ্যারাইটি ওয়ানের জন্য আসে, তাহলে ভ্যারাইটি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, আর ভ্যারাইটি ফাইভ। এটা হলো আমার আসবে ভ্যারাইটি টু, টু, থ্রি, ঠিক আছে। এখন দেখো যে আমার এখানে দরকার কি, আমাদের মধ্যে যদি মনে থাকে আমরা বলছিলাম যে আমাদের কি ভ্যালু লাগবে, মিন প্লাস মাইনাস মিন, এরপরে প্লাস মাইনাস আমি এইভাবে লিখে দিলাম, প্লাস মাইনাস আমরা ইনসার্টটা নিয়ে আসতে পারি, এটা ইজিলি প্লাস মাইনাস এস ই স্ট্যান্ডার্ড অফ মিন। আর এই টেবিলটা হলো আমাদের জন্য জরুরি, যে ভ্যারাইটি ওয়ান, ট্রিটমেন্ট ওয়ান, এটার জন্য আমাদের হলো এটার মিন ভ্যালু কত এবং স্ট্যান্ডার্ড অফ মিন কত। এটা আমরা এখন এই টেবিলটা বানানো, এই টেবিলের ফরম্যাটটা রেডি করা আসলে সবার আগে জরুরি, যে আমরা কি ফরম্যাটে বানাবো। আমরা এটা একটা টেবিল, এটাকে বলে ইন্টারাকশন টেবিল, যে আমরা দুইটা ফ্যাক্টর এবং ফ্যাক্টর টুর মধ্যে ইন্টারাকশন দেখতেছি এখানে, যে ফ্যাক্টর ওয়ান এবং ফ্যাক্টর টু এই দুটোর মধ্যে ইন্টারাকশন। ঠিক আছে। আর একটা টেবিল হতে পারে যে শুধুমাত্র আমি ফ্যাক্টর টু চিন্তা করলাম না, আমরা শুধুমাত্র যে করে নেই এখানে, কন্ট্রোল সি, ফ্যাক্টর ওয়ান, এখানে কোনো ট্রিটমেন্ট থাকবে না, কলম, এটা হলো ভ্যারাইটি টু, তো আর একটা টেবিল হতে পারে যেক্ষেত্রে আমাদের ফ্যাক্টর টু এবং লিভস পার প্লান্ট এটা থাকবে, কন্ট্রোল সি।
দেখো এখানে আমরা যদি তিনটে টেবিল, পসিবল তিনটে টেবিল, তিনটা টেবিল বানাবো এটা ডিপেন্ড করে একান্তই তোমার উদ্দেশ্যের উপরে। এরপর আমরা টেবিল দেবো না গ্রাফ দেবো সেটা আলাদা চয়েস, আমরা টেবিলও দিতে পারি গ্রাফও দিতে পারি, যে কারো ভাবে দিই না কেন আমাদের এই ডাটাগুলো লাগবেই। এখন আমরা যখন প্রথম টেবিলটা চিন্তা করবো, এখানে আমরা শুধু ভ্যারাইটি গুলো চিন্তা করছি, ভ্যারাইটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা ধরে নিচ্ছি যে ট্রিটমেন্টের মধ্যে, ট্রিটমেন্টে আমরা ইগনোর করছি বিষয়টা, এবং পরের যে টেবিলটা আমরা বানাইছি সেখানে ভ্যারাইটি ইগনোর করছি, ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য আমরা ফোকাস করছি, ট্রিটমেন্ট 1 থেকে 5-এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এবং পরে যে তারপরে 3 নম্বর যে টেবিলটা, এখানে আসলে যেটা রিয়েলিস্টিক এবং মোর মানে ক্লিয়ার পিকচার দেবে সেটা হলো যে আমাদের ইন্টারাকশন, যে ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট 1, ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট 2, ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট 3, এইটার মধ্যে কোনো ইন্টারাকশন ইফেক্ট বা পার্থক্য আছে কিনা। এই ইন্টারাকশন মানে হলো দুটোর মধ্যে ক্রসিং। আসলে দেখো যে V1 T1 V2 T2 সবগুলো এখানে, এখানে এখানে হলো 4টা, এখানে হলো 5টা, এখানে 4 5 20টা আছে এখানে। এই হলো ইন্টারাকশনটা, এটা হলো ইন্টারাকশন টেবিল বলা হয়। এখন এই টেবিলগুলো আসলে আমরা কিভাবে বানাবো, এটাই হলো আমাদের মূল চ্যালেঞ্জ। এবং এই টেবিলগুলো আমরা এখানে ফরম্যাট যদিও করলাম, আমরা পুরোটাই এক্সেলে করে নিয়ে আসবো। আমি দেখি যদি শেষ করতে পারি আমরা এক্সেলে কিভাবে এই টেবিলটা করা যায় সেটা আমরা আজকে দেখবো। তাহলে এখন এক্সেলে করার জন্য সেটা ক্রিয়েট করে দেখি, স্টার্ট করতেছে। তাহলে আমাদের এক্সেলে করার জন্য একটু আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, তারপরে খুব কঠিন না। তোমরা একটু ফলো করো মনোযোগ দিয়ে, এবং পরে যখন এই কাজটা করবে ভিডিওটা দেখে দেখে বারবার করো। আমার আশা করা যায় তোমরা পারবা। এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল আছে, অনেকগুলো ভেরিয়েবল থাকলেও কোনো সমস্যা না। এটার জন্য আমরা যেটা করবো আসলে, দেখো এই ডাটা যে কোনো এক জায়গায় ক্লিক করে ডাটার ভিতরে দেখো ইনসার্ট যদি আমরা ক্লিক করি, এই দেখো প্রথমে আছে বাম পাশে পিভট টেবিল, রিকমেন্ডেড পিভট টেবিল টেবিল। আমরা এই পিভট টেবিলে ক্লিক করলে দেখো পিভট টেবিল আমাদের বলতেছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটের কোনো সমস্যা নেই, মানে যে টেবিলটা হবে এটা নতুন একটা ওয়ার্কশিটে যাবে। এটা আমরা ওকে করে দিলাম, যে একটা নতুন ওয়ার্কশিট আমরা পাইলাম। সেই শিটটা দেখো যে শীট 6 দিছে, কারণ হলো আর আগে 5টা শিট আমাদের নেওয়া আছে। এখানে শীট 6, এখানে ডান পাশে কিছু ঘর আসছে, আর কিছুই দেখা যাচ্ছে না, এইরকমই আসবে, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে যদি আমরা খেয়াল করে দেখো, এখানে আছে ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 রেপ্লিকেশন লিভস ফর প্ল্যান। আমি যদি ফ্যাক্টর 1-এ ক্লিক করি, দেখো কিছু একটা শুরু হবে, এখানে টিক মার্ক দিলে এখানে কি চলে আসছে, ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2 ভ্যারাইটি 3 ভ্যারাইটি 4 দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। জি জি স্যার। স্যার। ওকে। আচ্ছা, আমরা যদি আমাদের টেবিলগুলো আমরা এখানে ওয়ার্ডে বানায় ফেলছি, তো আমি জাস্ট আমার কাজের সুবিধার্থে এটা আসলে আমি কপি করে নিয়ে এসেছি এক্সেলে, তাতে তোমাদের জন্য একটু সুবিধা হবে, নাহলে আমি এক্সেলে এটা বানাইতে এটা। আমরা এই শীট 2-তে জাস্ট এটা একটা কপি করে রাখলাম, প্রথম টেবিলটা কন্ট্রোল দিয়ে আহ, পর থেকে এরপরে হলো আমাদের টেবিল কন্ট্রোল সি, এটা আমরা এখানে দিলাম। এরপর এটা আমরা জাস্ট কপি করে বসি, কন্ট্রোল সি, এখানে হলো কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2। তাহলে এখানে আমরা চাচ্ছি কি আসলে, আমরা এখন আবার এক্সেলে যদি আমরা যাই শীট 6, যেখানে আমাদের পিভট টেবিলটা আছে, দেখো আমাদের প্রথম যে আমরা টেবিলটা বানাই ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2 ভ্যারাইটি 3 ভ্যারাইটি 4, এই ফর্মেটে চলে আসছে অটোমেটিক্যালি। আবার দিয়ে খেয়াল করে দেখো ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2 ভ্যারাইটি 3 ভ্যারাইটি 4। তাহলে আমাদের প্রথম টেবিলের ফর্মেট আমরা এখানে পেয়ে আসছি, ভ্যারাইটি 1 ভ্যারাইটি 2 ভ্যারাইটি 3 ভ্যারাইটি 4। এখন আমাদের উদ্দেশ্য কি, যে আমাদের লিভস পার প্লান্ট, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমি ক্লিক করি, দেখো এখানে অটোমেটিক চলে আসছে, কিন্তু এখানে হেডিংটা ক্লিক করে দেখো কি আসছে, সাম অফ লিভস পার প্লান্ট। অর্থাৎ যতগুলো লিভস আছে ভ্যারাইটি 1-এর সবগুলো যোগফল এখানে আছে 326। কিন্তু আমাদের দরকার কি, অ্যাভারেজ মিন দরকার। তাহলে আমি মিন কিভাবে পাবো? এবং এখানে তোমরা যদি আরেকটু খেয়াল করে দেখো যে রোতে আসছে, দেখো যখন ফ্যাক্টর 1-এ ক্লিক করেছে এটা আসছে রোতে, এই যে এই রোর ঘরে ফ্যাক্টর 1 চলে আসছে, ভ্যালুর ঘরে আসছে ফ্যাক্টর, এই যে লিভস পার প্লান্ট সাবসম লিভস পার প্লান্ট। এইখানে যদি আমি ক্লিক করি, দেখো অ্যারো আছে, ক্লিক করলে দেখো এই যে প্রথম যে ঘরটা ভ্যালু ফিল্ড সেটিংস, এখানে আমি ক্লিক করলে আর একটা উইন্ডোজ ওপেন হবে। সেখানে যদি খেয়াল করে দেখো যে সামারাইজ ভ্যালু অ্যাজ, দেখো এখানে অপশন আছে সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট। আমি যদি কাউন্ট দেই তাহলে কাউন্ট আসবে, যদি আমি অ্যাভারেজ দিই তাহলে অ্যাভারেজে ক্লিক করলাম, এই দেখো এখানে অ্যাভারেজ চলে আসছে, অ্যাভারেজ অফ লিভস পার প্লান্ট। তাহলে ভ্যারাইটি 1-এর লিভস পার প্লান্টের অ্যাভারেজ কত, 16.3, ভ্যারাইটি 2 12.15, 13.8 অ্যান্ড 14.3। তাহলে দেখো ইজিলি আমরা এখানে পেয়ে গেলাম, এটা হলো মিন ভ্যালু। ঠিক আছে, এক ক্লিকেই সবগুলো দিয়ে দিচ্ছে। আমাদের যদি আরো ভ্যালু থাকতো লিভস পার প্লান্টের পর অন্য কিছু, তাহলে এটা ক্লিক করলে এটা ডান পাশে অটোমেটিক্যালি আসতো, তখন আমাদের অটোমেটিক্যালি সবগুলো ভ্যালু একসাথে পেয়ে যেতাম। তাহলে আমরা যদি এখানে দেখো এই জাস্ট এই ডাটাটা আমি কপি করবো, সিলেক্ট করে কন্ট্রোল সি,
যেহেতু আমার এই টেবিলটা কাইন্ড অফ মেশিনের মতো, এখানে আমি যে ডাটা চাবো সেটা আমি পাবো, আউটপুট পাবো, সেটাকে নিয়ে যায় আমি সরাই ফেলবো, মানে এটা আমি আবার ইউজ করবো অন্য কাজে। তাহলে আমি শিট 2 তে যে টেবিল বানায় ফেলছি, এখানে যা দিয়ে আমি এইখানে, যদিও এটা মিন প্লাস মানে স্ট্যান্ডার্ড এরর না, এটা হলো শুধুমাত্র মিন ভ্যালুটা আমি পেস্ট করে দিলাম, দেখো যে মিন। এটা আসলে আমার মনে হয় একটু মিন প্লাস মানে যেটা কেটে দিয়ে রাখি, কারণ আবার কনফিউজ তৈরি হবে। যেটা আসলে শুধুমাত্র লিভস পার প্লান্টের, এটা হলো আমি এখানে লিখে রাখবো উপরে মিন ভ্যালুটা। স্ট্যান্ডার্ড এরর মিন এখানে নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্ড কন্ট্রোল ভি, লিস্ট অফ প্লান্ট। এখন দেখো আমরা তাহলে লিস্ট অফ প্লান্ট আমরা পেয়ে গেলাম এখানে, আমরা এখানে পেয়ে করে না। আবার যদি আমরা এই মেশিনে যাই, তাহলে আমার 2 নম্বর টেবিলটা কি ছিল, ফ্যাক্টর 2। আমি তাহলে ফ্যাক্টর 1 বাদ দিয়ে যে ফ্যাক্টর 2 যদি যাই, এখন দেখো আমার আর এখানে কিছুই করা লাগছে না, যেহেতু আমার টেবিল লিস্ট অফ প্লান্ট এখানে অ্যাভারেজ করাই আছে, এখানে T1 T2 T3 T4 T5 চলে আসছে। এখন দেখো যে ট্রিটমেন্ট অনের অ্যাভারেজ হলো 8.5। এখন যদি আমি আবার সিলেক্ট করি কন্ট্রোল সি, এরপরে হলো আমি এখানে আবার এই শিট 2 তে যাই দিয়ে এই টেবিলটা দেখো আমার ডাটা চলে আসছে, কন্ট্রোল ভি, এক্স্যাক্টলি সেম ডাটা। তাহলে আমার দুটো টেবিল ফিল আপ হয়ে গেল, কিন্তু এটা ভ্যালুটা কি হলো, মিন ভ্যালু। ওকে, এরপরে আমাদের কি লাগবে, এই টেবিলটা লাগবে ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 2। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা ওই মেশিনে আবার চলে যাই, এটা হলো আমাদের মেশিন। এখানে দেখো ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 2, তাহলে আমি দুটো সিলেকশন করে দিই, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2। এখন দেখো এখানে কি আসছে, যে ট্রিটমেন্ট অনের সবগুলো ভ্যারাইটি, এই যে T1 V1 T1 V2 T1 V3 T1 V4, মানে হলো এটাই, যে আমাদের এই 9.5 মানে হলো যে T1 V1 এর ভ্যালু 9.5, T1 V2 হলো 7, T1 V3 হলো 9.5, অর্থাৎ এখানে এইভাবে। কিন্তু আমাদের টেবিলটা যদি আমরা একটু খেয়াল করে দেখি কিভাবে আছে, আগে আছে ভ্যারাইটি, তারপরে ট্রিটমেন্ট। ওকে, তাহলে আমাদের এইভাবে সাজায় নিতে হবে, মেশিনের কাছে আমরা ওইভাবে বলি। এটা খুব ইজিলি দেখো, এখানে ফ্যাক্টর 2 ফ্যাক্টর 1 আমরা এখানে ক্লিক করে উপর নিচে করতে পারবো। ফ্যাক্টর 1 যদি আমি উপরে দেই, তাহলে দেখো এখন হচ্ছে ভ্যারাইটি 1 ট্রিটমেন্ট 1, ট্রিটমেন্ট গুলো এই পাশে চলে আসছে, ভ্যারাইটি 2 এর জন্য ট্রিটমেন্ট এইভাবে চলে আসছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা? এখন যদি আমাদের টেবিলের সাথে ম্যাচ করে কিনা, যে ভ্যারাইটি এবং ট্রিটমেন্ট গুলো, দেখো ভ্যারাইটি গুলো আমার এখানে আছে, ভ্যারাইটি 1 তারপরে সবগুলো T1 থেকে T5, ভ্যারাইটি 2 T1 থেকে T5, ভ্যারাইটি 3 T1 থেকে T5। তাহলে আমি এখান থেকে ইজিলি আমরা কপি করে নিয়ে আসতে পারি, যে আমার ভ্যারাইটি 1 এর 5টা আমি এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, এইখানে শিফট 2, কন্ট্রোল ভি। এরপর আমি যাবো, এখানে যাই, এই যে এখান থেকে এই 5টা কন্ট্রোল সি, শিফট 2, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপরে কন্ট্রোল সি, এরপরে হলো কন্ট্রোল ভি। দেখো আমরা ইজিলি ভ্যালুগুলো নিয়ে আসতে পারলাম, সবগুলোর মিন। বুঝতে পারছো? এখন এখানে দেখো V1 T1 এর মিন হলো এটা, V1 T2 মিন হলো এটা, সবগুলোর মিন আমাদের চলে আসলো। তাহলে আমাদের ট্রিটমেন্টের এখানে যদি আমরা দেখো যে এখানে কিন্তু অনেকগুলো ডাটা আসলো এই মেশিনে, যেমন 16.3, এই ডাটাটা আমরা এখানেও দেখতে পারবো। দেখো 16.3, যদি এই যে 16.3 ভ্যারাইটি 1 এর মেইন, মনে আছে কিনা যে আমরা যখন ভ্যারাইটি ধরে করছিলাম? ধরো যদি আমি যেখানে ক্লিক করে দিই, যে এই দেখো এখানে মাইনাস সাইন, এখানে ক্লিক করলে আমাদের যে প্রথম টেবিলটা সেই টেবিল চলে আসছে, 16.3, 12.15, 13.8, 14.3। এই যে খেয়াল করে দেখো এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো, ঠিক আছে, ওই মিনগুলো ওখানে আছে। তাহলে আমরা ইজিলি দেখো যে সবগুলো যোগ আমরা কিভাবে ইজিলি করে ফেলতে পারলাম। বুঝতে পারছো নাকি পারো নাই? স্যার বুঝছি স্যার। বুঝতো, বুঝতে পারলে খুবই ভালো। এটা কিন্তু করতে হবে, খালি বুঝলে হবে না, কারণ এই কাজ আমি যেটুকু করলাম এইটুকু তোমাদের এক্স্যাক্টলি করতে হবে। কিভাবে করবা, এই ভিডিও দেখে দেখে করবা। আমরা এরপরে তাহলে আমরা মিন পাইলাম, আমাদের কি বলছিলাম, যে মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড এরর অফ মিন লাগবে। ওকে, কারণ মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড এরর মিন পাইতে গেলে আমাদের কি লাগবে, মিন ক্যালকুলেট করছি, এরপরে লাগবে আমাদের কি, স্ট্যান্ডার্ড এরর অফ মিন লাগবে। স্ট্যান্ডার্ড এরর অফ মিন যদি আমরা বলি, যে স্ট্যান্ডার্ড এরর অফ মিন আমরা পাবো কই? স্ট্যান্ডার্ড মিনের সূত্র তোমাদের গতকাল বলছিলাম, মনে আছে কিনা, যে স্ট্যান্ডার্ড এরর অফ মিন ইকুয়াল টু এসইএম ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, STDV, ডিভাইডেড বাই √n। স্কোয়ার রুট, হ্যাঁ, স্কোয়ার রুট এন। এনটা হলো আমাদের নাম্বার অফ স্যাম্পল, যার উপর ভিত্তি করে, স্মল এন আসলে, যার উপর ভিত্তি করে আমাদের হলো এই মিনটা ক্যালকুলেট করা হয়েছে। এখন আমরা যদি দেখি যে মেশিনের কাছে আমরা অ্যাভারেজ পাইছি, আমরা মেশিনের কাছে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড এরর মিন পাওয়া যায় কিনা। এখন এটা আমরা কি চাইলে মেশিনে যে অ্যাভারেজ, এখানে যে আমি ক্লিক করি ভ্যালু সেটিং,
এখানে আমরা দেখি কি কি আছে, তাহলে সাম আছে, কাউন্ট আছে, অ্যাভারেজ আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, প্রোডাক্ট আছে, এরপরে কাউন্ট নাম্বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন, তারপরে ভেরিয়েন্স আছে, ভেরিয়েন্স পপুলেশন আছে, আর কোনো ভেরিয়েশন নাই। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন আসলে এখানে নাই। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন নাই, কিন্তু কি আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তা আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে, তাহলে এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড এরর অফ মিন ক্যালকুলেট করতে পারবো, যদি আমরা সূত্র জানি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে আমরা নেই না, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নেই। যদি আমরা এটা করি, ওকে করি, তাহলে দেখো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ লিভস বা প্লান্ট। এন্ড এটা কাটটা হয়েছে ভ্যারাইটি ওয়াইজ, সবগুলো ভ্যারাইটি। এখন আমি যদি এইটা এখান থেকে যদি আমরা এখানে মনে করি যেটা আমি এভাবে না আগের মতো করে করবো, তাহলে এই যে ফ্যাক্টর টু ডিলিট করে দাও, তাহলে ফ্যাক্টর ওয়ান চাই গেল, এক্স্যাক্টলি সেম ভ্যালুই। এই যেখানে আমি যদি কপি করে নেই কন্ট্রোল সি, তাহলে আমরা এই ভ্যালুটা পাইলাম কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে আমরা এই ভ্যালুটা আমি এখানে লিখে রাখি, আমরা এখানে জাস্ট পেস্ট করি আগে, তারপরে কন্ট্রোল ভি, এবং এই ভ্যালুটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কন্ট্রোল সি, এখানেও দিলাম, কিন্তু ভ্যালুটা হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম ভ্যারাইটি ওয়াইজ। এরপর আমরা আবার মেশিনের কাছে যাই, এখন তো আমাদের জন্য জানা আছে সহজ কাজ, এটা করবো, এটা বাদ দেবো। তাহলে আমাদের এটা চলে আসলো, এখন হলো ট্রিটমেন্টের জন্য। এখান থেকে আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি, এরপরে আমরা আসলাম এখানে হলো একই জিনিস কন্ট্রোল ভি। তাহলে আমাদের এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম। এটা আমি এখানে কপি করে দিই, বুঝতে হবে। আসলে এটা কপি করে দিতে হয়, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এটার ক্ষেত্রে পাশে পড়ে যাচ্ছে, তাহলে আমি এখানে যদি কন্ট্রোল ভি, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এখন আবার আমরা মেশিনের কাছে চলে যাই, যাওয়ার পর আবার ফ্যাক্টর ওয়ান, ফ্যাক্টর টু, আবার আমাদের ভুল যে ফ্যাক্টর ওয়ান কে উপরে দেবো, ফ্যাক্টর টু কে নিচে নিয়ে আসবো। তাহলে এই যে প্লাস চিহ্ন দিয়ে রাখলাম, তখন এখন ওটা আসেনি, আমরা যদি এটা আবার এক করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো যে ভ্যারাইটি গুলা। তাহলে আমরা এই যে এখানকার গুলো যদি দিয়ে দিই, কপি কন্ট্রোল সি, আমরা আবার এই এখানে টেবিলে চলে যাই, কন্ট্রোল ভি, এখান থেকে আমরা কপি করি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আবার যদি আমরা যাই কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, দেখো আমাদের সবগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ক্যালকুলেট করতে হবে স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এই ইকুয়েশনে আমি এখানে দিয়ে রাখলাম ইকুয়েশনটা, সূত্র এখানে। এখন এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হলো যে আমরা এটা কিভাবে করবো। এখানে যদি আমি এখানে করতে চাই, 12 দিলাম, 12 দেওয়ার পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কোনটা জানি? এই সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, ডিভাইডেড বাই স্কোয়ার রুট, SQRT, স্কোয়ার রুট, ব্র্যাকেট দিলাম। এরপরে আমার এন এর মান কত হবে এখানে? এখন তো এখন তোমরা বলো, এটা তোমাদের দায়িত্ব। এন এর মান কত? 80 না স্যার? হুম, 80। এন এর মান কত হবে? স্কোয়ার রুট স্যার এন 20। কত? 20? স্যার প্লিজ বলো, আবার বলো। 20 না, 80 হবে স্যার, 80। কত হবে? 80 স্যার। কার কোনো ধারণা স্যার আছে? 80। ফ্যাক্টর ওয়ান অনুযায়ী স্যার চারটা হবে, যেহেতু ভ্যারাইটি চারটা আছে। অর্থাৎ এই যে লিভস পার প্লান্ট, এটাই 4.25, এটা কয়টার ভ্যালুর মিন? চারটা ভ্যালুর। না সরি, এই যে 16.3, এটা কয়টা ভ্যালুর মিন? চারটা। না স্যার, ওটা চারটা না। সবাই কি একমত এটা চারটা ভ্যালুর মিন? আচ্ছা, আমরা এটা করার আগে আমি এটা ইকুয়েশনটা দিয়ে করে দিচ্ছি। আমরা আসলে দেখে আসি যে ভ্যারাইটি ওয়ান আমাদের ডাটা সেটে কয়বার আছে। যতবার আছে সবগুলোর মিন তো এটা, তাই না?
ভ্যারাইটি ওয়ান আমরা ডাটা সেটে কয়বার লিখছি, যতবার লিখছি ততবার এই ভ্যালুটা আছে, তারই মিন আসছে এটা। এই ভ্যারাইটি ওয়ান যতবার লেখা আছে সবগুলোর মিন হলো এটা। তাহলে এটা কতবার লেখা আছে এটা আমরা একটু দেখে আসি। কেউ একজন বলছিল 20, একজাক্টলি 20 বারই লেখা আছে। কেন 20 বার লেখা আছে সেটা আমি যেহেতু গুনতে হবে আমাদের, আমি ডাটাটা আসলে মানে সর্টিং করে নিচ্ছি। তাহলে এক জায়গায় সবগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমাদের জন্য গণনা সহজ হবে। এটা A to Z। এখন ভ্যারাইটি ওয়ান দেখো, যে ভ্যারাইটি ওয়ান এই যে 2 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? দেখো শেষ হয়েছে যায় দিয়ে 21-এ। তার মানে কয়বার আছে? 20 বার। 20 বার। 20 বার আছে। এবং তোমরা যদি ক্রস চেক করতে চাও যে এটা আসলে 20টারই মিন কিনা, আমি তোমাদের একটু হেল্প করি। যে এখানে আমরা যদি অ্যাভারেজ, আমরা কই থেকে শুরু হবে? এখান থেকে ভ্যারাইটি ওয়ান এই পর্যন্ত 16.3 আসছে তো। এখানে দেখো 16.3 আছে কিনা। তাহলে ভ্যালুটা কয়টার মিন? 20টার স্যার। 20টা। 20টার ভ্যালু এটা। মানে আমি এখানে তোমাকে রিয়েলিস্টিক দেখাইলাম, কিন্তু আসলে এটা সবচেয়ে সহজ উপায় হলো কি, আমাদের সবচেয়ে আমরা কি বলছিলাম 80টা ডাটা আছে। তো 80টা ডাটাকে এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। সবগুলো তো সমান ভাবে আছে, তাহলে 4×80। সুতরাং অনেকে যেটা ভুল করে এখানে আসে, যে এইখানে ইকুয়েশনটা আসে এইখানে এসে ভুল করে যায়, যে আমাদের মাথার মধ্যে আসে রেপ্লিকেশন 4 মানে n মানে 4। এইখানে যায় বড় ভুলটা করে ফেলে, যে n=4 না, n ভেরি করে। আমরা এক এক ফ্যাক্টরের উপরে n এক এক রকম। রেপ্লিকেশন n 4 হবে একটা ক্ষেত্রে, সেটা আমরা একটু পরে আসতেছি। তাহলে আমরা যদি এখন আমরা ইকুয়েশনটা লিখি, তোমার ক্লিয়ার হচ্ছে কেন কেন 20 হবে এখানে n এর মান? কারণ এটা কিন্তু জরুরি। জি স্যার। জি স্যার। এটা বাই স্কোয়ার রুট আমাদের n হলো এখানে 20। এখন দেখো যে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ মিন আমরা পেয়ে গেছি। এখন আমি যদি এখানে দেখো, এখানে যদি ডাবল ক্লিক করলেও হবে, এই চারটে ভ্যালু অটোমেটিক্যালি চলে আসছে। এখানেও যদি খেয়াল করে দেখো যে সব একেবারে অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এখন এটা আমি সেম জিনিস যদি আমি এখানে করতে চাই, এখান থেকে যদি আমি কপি করে আসি Ctrl+C, এখানে আমি পেস্ট করলাম, এখানেও অটোমেটিক ক্যালকুলেশন হয়েছে। কিন্তু এখানে যেটা ভুল হয়েছে দেখো, ক্যালকুলেট ডাবল ক্লিক করলে যে আমাদের n এর মান দেখাচ্ছে 20। এখানে n এর মান কত হবে কেউ বলতে পারবো এখন, নাকি বেশি হবে? 16 হবে স্যার। কত? 16। 16 এক্স্যাক্টলি 516। অথবা তুমি যদি ওখানে যায় গণ, যে এটা 5 বার করে আছে, T1 16 বার আছে, তাহলে 16 516 আমরা ইজিলি পাইলাম। এইটুকু চেঞ্জ করে নিলাম। আমাদের ইকুয়েশন তো এখান থেকে কপি করে নিচ্ছি, মানে আগে এর প্রতি আছে, দেখো ক্লিক করলে এই যে ডাটা সিলেকশন হয়ে আছে। তাহলে এখান থেকে আমি যদি আবার এই যে এখান থেকে প্লাস টান দিলেও হবে, বা ডাবল ক্লিক করলেও অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এটা ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমি যদি আবার এটাতে আবার Ctrl+C চেপে আবার যদি আমি এখানে পেস্ট করে দিই এটার জন্য, তাহলে আমি এটার পাশে পেস্ট করলাম, Ctrl+V, এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেল। কিন্তু এইখানে n এর মান কত হবে এখন? এখন 80টা হবে। কত? 80। স্যার এখানে মনে এটাতে হয় তো স্যার মনে 4 হচ্ছে হবে। এটাতে হবে 4, যেটা আমাদের রিয়েল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, 4, কারণ এখানে 20টা, 4×5 20টা কম্বিনেশন, ফ্যাক্টর 1 4, ফ্যাক্টর 2 5, 4×5 20টা কম্বিনেশন আছে। এবং এই 20টা কম্বিনেশনকেই আমরা 4 বার রিপিট করছি, 4×80। সুতরাং এখানে n হলো 4, মানে 4। এবং তোমাদের এখন খেয়াল করো, আসলে আমাদের যদি আমরা একে এতে হলো আমরা যদি বলি, আমাদের ট্রিটমেন্ট ছিল আসলে 20টা, ফ্যাক্টর এবং ফ্যাক্টর 2 দুটো মিলে কম্বিনেশন করে এটাকে আমরা রেপ্লিকেশন দিছি। এবং ট্রিটমেন্ট হলো সেটাই যেটা রিপিট করা হয়, তাহলে আমরা এটাকে রিপিট করছি। তাহলে আমাদের আলটিমেটলি এই এক্সপেরিমেন্টের জন্য ট্রিটমেন্ট হলো 20টা, দুটো কম্বিনেশন, যেটা এটাই হলো মূল, মানে মূল ট্রিটমেন্ট, মানে একবারে বেসিক ট্রিটমেন্ট যেটা। তাহলে এখানে 4, তাহলে আমি চাপলাম। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাবে, সবগুলো হয়ে গেছে। তাহলে এখন দেখো, আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল যে আমরা মিনটা কিভাবে বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করলাম, এবং স্ট্যান্ডার্ড এরর অফ মিন কিভাবে বের করা, এটা আমরা বের করে ফেলছি এক্সেল ইউজ করে। এবং এখানে তোমরা দেখো যে ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এনটা একটু বেশ ক্রিটিক্যাল, এটা বুঝতে হবে, না বুঝলে তুমি কখনোই বের করতে পারবে না, এক্সপেরিমেন্ট যদি তোমার ধারণা না থাকে।
এখন আমাদের কাজ হলো কি দুটাকে একখানে করা। এবং তোমরা যদি আমাদের গতকাল যে টেবিলগুলো দেখাছিলাম, যে আমাদের দেখা যায় টেবিলের পরে নর্মালি আমরা পয়েন্টের পরে কখনো এক ঘর নেই, কখনো দুই ঘর নেই। এটা স্ট্যান্ডার্ড, আর এক ঘর হইতে পারে দুই ঘর। আমরা এখন চিন্তা করি যে পয়েন্টের পরে এক ঘর নেবো, তাহলে এই ধরো এই কিনা দেখো এখানে যে দশমিক বাড়ানো কমানো যায়। এই যে দুই ঘর নিলাম, তাহলে সবগুলো এক সুন্দর দেখতে হলো। আমরা যদি দুই ঘর যদি মনে করি এক ঘর নেবো, তাহলে এরকম করলে যে এক ঘর তখন এক সুন্দর মানে দেখতে সুন্দর। এখন তুমি যদি সিমিলারলি এখানেও একই কাজ করো, যে এক ঘর বা দুই ঘর, আমরা যদি এক ঘর রাখি তাহলে এক ঘর হলো। এইভাবে যদি আমরা এখানেও সবগুলো সিলেক্ট করে নিয়ে ডাটাগুলো আমরা এই জিনিস সুন্দর করে ফরম্যাটিং করতে পারি। এই যে এক ঘর মানে যে ডাটা হারায় গেছে তা কিন্তু না। ডাটা মানে পয়েন্টের পরে এক ঘর ডাটা হারায় গেছে তা না। আমরা যদি সেলটা ক্লিক করি, দেখো তার পিছনে দুটো ঘর থাকার কথা, সেটা কিন্তু দুইটা আছে এখানে, কিন্তু দেখাচ্ছে হলো একটা। এই সিমিলারলি যদি আমরা এটা চিন্তা করি যে পয়েন্টের পর আমরা কয় ঘর নেবো, আমরা ইচ্ছা মতো এটা বাড়াইতে কমাইতে যে বাড়ায় আমরা যদি মনে করি যে দুই ঘর নেবো বা এক ঘর নেবো, আমরা দিলাম যে দুই ঘর দিলাম। তাহলে সিমিলারলি আমরা এখানেও দুই ঘর দেখতে সুন্দর দেখা যাবে। এখানেও কিন্তু খেয়াল করে দেখো আমার দেখাচ্ছে কম, কিন্তু ভ্যালুগুলো কিন্তু সব রিয়েল যত বড় ছিল সবগুলোই আছে, কোনো কিছু হারায় যায়নি। আমরা এটাও যদি দুই ঘর দেখাই, sorry, দুই ঘর, তাহলে আমরা সুন্দর করে দিলাম। এখন আমাদের কাজ হলো কি, যে আমাদের মনে আছে কিনা তোমাদের, যে আমাদের প্রথম যে আমরা আমরা এখানে আরেকটা ইনসার্ট করে নিই, তাহলে আমাদের টেবিলটা ইজি হবে। এখন যদি আমরা এখানে আমি আর একটা ধাপ করি, এখানে এটাকে আসলে নোবড়া করে দিই, তাহলে একটা গ্যাপ থাকলো। এখন এখানে আমি লিভস পার প্লান্ট কন্ট্রোল সি, কন্ট্রোল ও এটার সাথে তো এটা মিলবে না, যার কারণে আবার এখন লিভস পার প্লান্ট, এটা হলো আমাদের দেখে দিই, এখন হলো মিন প্লাস মাইনাস প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড অফ মিন। এখন আমার কাজ হলো যে আমার মিন ভ্যালু আছে, স্ট্যান্ডার্ড অফ ভ্যালু আছে, এই দুটোকে আমি একখানে জোড়া লাগাবো। এটুকু করলে আমার টেবিল বানানো শেষ। আর এটা জোড়া লাগাবো কিভাবে, এটাও এক্সেলে করা যায়। এবং বিলিভ মি, এতটুকু পর্যন্ত যেটা করলাম এটুকু হয়তো বা খুব সহজ, কিন্তু এইটুকু হলো এক্সেলে যদি তুমি মানে এক্সেল ছাড়া যদি তুমি করতে চাও, এটা তোমার জন্য মোটামুটি কয়েক ঘন্টার কাজ। কিন্তু আমরা এটা ইনশাল্লাহ এক ক্লিকে করে ফেলবো। এক্সেলে খুব এক্সেলেন্ট এক্সেলেন্ট কিছু ফাংশন আছে, সেটা আমি তোমাদের দেখাবো এখন। এবং কিছু যে প্রবলেম গুলো আসবে, আমরা আগে প্রবলেম তৈরি করবো, তারপর সমাধান নিয়ে আসবো। এক্সেলে ইজিলি কিছু করা যায়, যেমন তার আগে আমি আসলে এই প্লাস মাইনাসটা এখানে ইজিলি করা যায় না, আমি একটা প্লাস মাইনাস ওয়ার্ড ফাইলে একটা ঢুকাই নিই। তোমরা তো জানো যে প্লাস মাইনাস কই পাওয়া যায়, ইনসার্ট, ইনসার্টে ক্লিক করার পরে যদি আমরা যাই, এই যে সিম্বল, এখানে এটা প্লাস মাইনাস আছে। এই প্লাস মাইনাসটা আমরা এখানে নেওয়ার পর এটা কপি করে রাখলাম, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। রাখার পরে আমরা এখানে চলে গেলাম, এখানে দেখো আমি ইকুয়াল চিহ্ন দিলাম। আমি কি চাচ্ছি, যে এইটার সাথে প্লাস মাইনাস এটা যোগ হোক, তাহলে আমি এটার সাথে, তাহলে এটা হলো দিলাম প্রথমে এটা। এরপরে দেখো এক্সিলেন্ট যদি আমি দেই এন্ড, এর সাথে কে আসবে এন্ড, এরপরে আসবে কে, আমি যে কোনো সিম্বল ঢুকাতে চাই তাকে ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। ইনভার্টেড কমা যদি আমরা বসাইতে চাই এরকম, এরপর আমি কন্ট্রোল বি দিলাম, প্লাস মাইনাসটা নিয়ে আসলাম ওখান থেকে, পেস্ট করলাম কন্ট্রোল এ। এরপরে কি, ও এখানে আবার এন্ড দিতে হবে, এন্ড। এরপরে হলো আমি স্ট্যান্ডার্ড এরর অফ মিন দেখাই দেবো, স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এরপরে আমি ইকুয়াল এন্টার চাপ দিয়ে আশা করা যায় কিছু একটা ঘটবে, ঘটছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একটু বড় করে দেখাই। দেখো ঘটছে কি, দুটা যোগ হয়ে গেছে 16.3 প্লাস মাইনাস। এইখানে যে ভ্যালু গুলো ছিল, আমি যদি আবার একটু বড় করে দেখাই, তোমাদের যতগুলো ছিল সবগুলো এখানে আছে। আমরা আগে যে বুদ্ধি খাটাইলাম যে ছোট করে দেখাবো, এই বুদ্ধি আর এখানে খাটে নেই। দেখো একজাক্টলি সেম ভ্যালুটা এখানে আসছে। বুঝতে পারছো কিনা, যে 0.95172 যেটা আছে সবটা এখানে আসছে। বুঝতে পারছো না? এটা কি বুঝতে পারছো কিনা, একটু কথা বলো। জি স্যার। অথবা অথবা কঠিন লাগতেছে? তাহলে দেখো আমাদের যদি এখন এটা যদি বানাই, বানানোর পরে তাহলে তো আমাদের আসলে কাজে লাগলো না, কারণ আমি জোড়া লাগাইতে পারছি, আমরা দুটো ঘর জোড়া লাগাইছি আলহামদুলিল্লাহ, এবং এটাই হলো আমাদের মূল টার্গেট। তো যেখানে আমাদের দুই ঘর, পয়েন্টের পরে দুই ঘর জোড়া লাগানোর কথা লাগছে সবগুলোই, তো আমরা পয়েন্টের পরে দুই ঘর দেখাচ্ছি, কিন্তু দেখাচ্ছি সবগুলো আসতে পরে। এখন এই লেসটা আমরা কিভাবে কেটে ফেলবো আসলে, এই যে 9.5 এর পরে 1.7.2, এটা আসলে কিভাবে কাটবো? এটা কাটার জন্য আসলে মানে আমরা ওয়ার্ডে কপি করে নিজেও কাটতে পারি, কিন্তু আমি তোমাদের খুব সিম্পল টেকনিক এটাও আছে। ধরো এই যে ওয়ার্ডটাই, ওয়ার্ড গুলা যেটা আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি,
এই যে কন্ট্রোল সি চাপলাম, এটা জাস্ট ওয়ার্ডে নিয়ে যাব, যে কিচ্ছু না, আমি জাস্ট কোনো এক জায়গাতে আমি পেজে যাই, এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেখো এখানে দুই ঘরে চলে আসছে, এখানে টেবিলের মধ্যে আসছে, এটা আবার আমি কন্ট্রোল আবার জাস্ট কপি করবো, কন্ট্রোল সি, এবং আবার আমি এক্সেলে ব্যাক করবো, আর কিচ্ছু না, এবং আবার একে কন্ট্রোল ভি চাপবো। এখন দেখো এখানে আর এটা লেস নাই, 0.95 আসছে, অর্থাৎ এখানে যে এরপরে 9512 কি কি ছিল, এই লেসটা আমি কেটে ফেলছি। এবং যখনই আমি এখানে লেস কেটে ফেলছি, তোমরা খেয়াল করছো কিনা, এখানে অটোমেটিক্যালি 0.95 হয়ে গেছে। বুঝতে পারছো? এখন যদি আমি এখানে যদি একবার লাগাইতে পারছি, এটা যদি আমি টান দেই, তাহলে দেখো যে এখানে সবগুলার পিছনে সুন্দর করে চলে আসছে, যে আমাদের প্লাস মিন প্লাস মাইনাস সিস্টেমের মিন চলে আসছে। এবং এখানে যেটা একটা হ্যাঁ হয়, যেমন এখানে যে 12.12, যে এখানেও মানে 15, এটাকে যদি এক ঘরে কমায় নিচ্ছি, এখানে 1.5 ছিল, এটা 2 দেখাচ্ছিল, তাহলে এটার ক্ষেত্রে আমাদের লেস কাটতে হবে, তাই এটাও আমরা একই কাজ, যে কন্ট্রোল সি জাস্ট অর্ডার নিয়ে যাব, কন্ট্রোল ভি আবার সিলেক্ট করবা, কন্ট্রোল সি কপি করবা, আবার এখানে জাস্ট পেস্ট করবা, কন্ট্রোল ভি। এখন দেখো যে লেট চলে গেছে। তাহলে দেখো আমাদের ইজিলি একেবারে আমরা যে টেবিল বানাইছিলাম প্রথমে, সেই টেবিল আমাদের রেডি। ওকে, তাহলে এখন আমাদের পরের ক্ষেত্রে যদি আমরা একই কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরপরে আসলে আমরা তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা এখান থেকে জাস্ট কপি করে নিই, এটা কন্ট্রোল সি, এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি, দেখো এই যে একই কাহিনী হয়েছে, কারণ এখানে অনেকগুলো ঘর আছে। তা আমরা আসলে এটাকে কি করব, আমার লেস কাটার জন্য কি করবো, এটাকে কন্ট্রোল সি কপি করে আমরা ওয়ার্ডে নিয়ে যাব, জাস্ট পেস্ট করব, আবার জাস্ট কপি করব, আবার এখানে এসে কিছু কারণে এখানে কন্ট্রোল পেস্ট, এই যে পেস্ট করে দিলাম। এখানে দেখো এখানেও এটাও আমাদের লেস কাটতে হবে, লম্বা লেস কাটার জন্য কন্ট্রোল সি, এটাকে আমরা এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল সি, এইখানে এসে আমরা কন্ট্রোল ভি, এই যে লেস কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে হয়ে গেছে। এবং তাহলে আমরা এখানে যদি এখন এটা যে টান দেই ধরে, তাহলে একটু আমাদের ইজিলি হয়ে গেল। এখন দেখো কিছু ক্ষেত্রে যেমন 12.0 ছিল, এই জিরোটা আসলে আসে না, এই দুই একটা ঘরে হয়তো আমাদের এখানে 12.0 ওটা ওয়ার্ডে নিয়ে যাই ঠিক করতে হবে। যাই হোক, তাহলে ওভারঅল আমরা এখানে জোড়া লাগাই ফেললাম। এখন এইখানের ক্ষেত্রে আসলে এই ডাটাটা আসলে এই দিকে আমরা সরাই দিই, তখন আমাদের জন্য সুবিধা হবে। এটা হলো মিন, এটা স্ট্যান্ডার্ড মিন। এখন যদি আমরা এটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, এইটা কোথায়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন খেয়াল করে দেখো যে এটা একটু ভুল আসছে, যে মিন প্লাস মাইনাস, তাহলে মিন হলো আসলে যেটা হবে মিন, এটা হলো মিন, আর স্ট্যান্ডার্ড অফ মিন হলো এইটা। এই যে এখন এটা আসছে, এখানে ওই লেস বড় আছে, লেস বড়র জন্য আমরা জানি কি করতে হবে, সবগুলো লেস করা খুব ইজি, কন্ট্রোল সি, এরপরে আমরা জাস্ট কন্ট্রোল ভি, এরপরে এটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে নিয়ে এসে আবার কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল ভি, এটা গেল। আবার এটা লেস কাটতে হবে, লম্বা লেস, কন্ট্রোল সি, ওয়ার্ডে নিয়ে যাব, সি, কন্ট্রোল ভি। এখন দেখো এই যে সুন্দর করে আসছে। ওকে, তাহলে আমরা দেখো যে ইজিলি আমরা এখন এই টেবিলগুলো যদি আমরা এখন কপি করে নিয়ে যাই ওয়ার্ডে, আমরা যে তিনটা টেবিল, যেটা করে কপি করি, কন্ট্রোল সি, আমি একেবারে পুরো ওয়ার্ড এগুলা ডিলিট করে দিলাম, ফাঁকা একটা ওয়ার্ড। এখন আমি কন্ট্রোল ভি চাপলাম, চাপার পরে এখন আমি টেবিলটাকে ইজিলি যেভাবে ফরম্যাটিং করা দরকার, কলার বর্ডার, আমার এখন যেভাবে যা চাই, তুমি এখন ফন্ট টোন চেঞ্জ করে যা করতে চাও করতে পারবো। আমরা একটা 2 এর জন্য এটা দিই,
এখন আমাদের শুধু এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, আমরা চাইলে অনেকগুলো থাকলেও একই কাজই হইতো, জাস্ট শুধু এদিকে সংখ্যাটা বাড়তো আর কি ডান পাশে। তাহলে এখন দেখো যে আমরা কত ইজিলি এটা করে নিয়ে আসলাম। এবং আমাদের যেটা টেবিলেই করতে হবে, নট নেসেসারি। আমরা যদি এখানে ফিগার করতে চাই তাহলে আমাদের এখানে মিন ভ্যালু থাকলো, এটা হলো মিন ভ্যালু, এটা হলো স্ট্যান্ডার্ড এরর মিন। আমরা এখানে ফিগার বানায় স্ট্যান্ডার্ড এরর মিন আমরা ইজিলি অ্যাড করে দিতে পারবো। তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল, দেখো যে আমরা গতকাল যে টেবিলগুলো দেখছিলাম, যে টেবিলগুলো কিভাবে বানাবো। তাহলে এই টেবিল বানানো আমরা একটা ডাটার জন্য আমরা শিখে ফেললাম যে এই টেবিলটা কিভাবে বানানো সম্ভব। বুঝতে পারছো না? আমরা আসলে আজকে এখানেই শেষ করবো। তাহলে আমাদের আজকে বেশ অনেক কিছু শিখে আসছি, যেহেতু তোমরা প্র্যাকটিস করো, যার কারণে আমরা ইজিলি 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারছি। কিন্তু এখন আমার যেটা কাজ হলো এইটা, তোমরা সবাই, আমি তোমাদের এই ফাইলটাও দিচ্ছি এবং ওই আমার যে ডাটা, মানে প্রিলিমিনারি যে ডাটাটা, সেই ইয়াটা দিচ্ছি। তোমাদের কাজ হবে যে এরকম একটা টেবিল বানায়া আমাকে জমা দেওয়া। যখন জমা দিবা সবাই, তারপরে আমরা নেক্সট ক্লাস নিয়ে চিন্তা ভাবনা করবো। বুঝতে পারছো? আনটিল আমরা হলো, তোমাদের কাজ হবে, তোমাদের কাজ এখন তোমরা যখন শেষ করবো তারপর আমরা দেখবো যে সুইটেবল সময় বের করে পরের ক্লাস আমরা নেবো ইনশাল্লাহ। পরে আমরা কন্টিনিউ করবো আসলে। তাহলে আমাদের মূল কাজ ছিল যে আমাদের হলো মানে টেবিল ডাটাগুলো কিভাবে সাজানো যায় একটা ফাইলে, সেখান থেকে মানে র ডাটাগুলো কিভাবে আমরা টেবিলে তুলবো, তোলার পরে এটাকে কিভাবে আমরা এক্সেলে সাজাবো, তারপরে এটাকে আমরা কিভাবে এই যে টেবিল বানায় ফেলবো। এখানে কিছু ফরম্যাটিং আছে, যেমন এই যে পয়েন্টের পরে যদি জিরো, যেটা এটা আসলে আসে না, এটা দুই একটা জায়গা আমাদের ঠিক করে নিতে হবে। এইরকম যেমন 14.0 যদি আমরা একবার দিতে চাই, সব সময় এরকম কিছু কারেকশন থাকেই, ওটা খুব মাইনর তখন। ঠিক আছে, এই হলো কাজ। এখন আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি। আমি তোমাদেরকে যেটা দেবো, আমি এই টেবিলটা দেবো, এই অর্ডারটা দেবো, যে ডাটা থেকে এটা বানানো হলো, এটা দেবো, আর এই ফাইনাল টেবিলটা দেবো। তোমাদের কাজ হবে যে ভিডিওটা দেখে এটা কিভাবে বানাতে পারো, বানায়া এক্সেল ফাইল এবং এই টেবিলটা রেডি করে আমাকে জমা দেওয়া। এই হলো তোমাদের কাজ। আমি স্টপ শেয়ারিং করতেছি, অ্যান্ড স্টপ